প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বৃষ্টি হচ্ছে বাহিরে, একটা শীতল বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে অয়নকে। এই বাতাস আর বৃষ্টি অয়নকে বাধ্য করে অতীতের পাতায় চোখ বুলাতে। সে অতীতের কথা মনে পড়ছে অয়নের, যা সে খুব যত্নে লুকিয়ে রেখেছে নিজের ভিতর। আনমনে নিজের রুমে বসে আছে ঈশা। জীবনেও কখনো কাউকে নিয়ে ভাবেনি সে। বরাবর নিজের আত্মসম্মান, ক্যারিয়ার, লাইফ নিয়ে ভেবে আসা ঈশা আজ অয়নকে নিয়ে ভাবছে বেশ ভালো লাগছে। আজ বললে ভুল হবে। সে ভার্সিটিতে থাকাকালীন ঈশা অয়নকে চিনত, তবে অতটাও না। একদিন একটা ছেলের সাথে সিনিয়র এক আপুর ঝামেলা হয়, সেখান থেকে অয়নের সাথে তার পরিচয়। অয়ন রোজ ভার্সিটির সামনে দিয়ে যাতায়াত করত বিধায় তাকে রোজ দূর থেকে এক দৃষ্টিতে দেখত সে। ভালো লাগা কাজ করতো অয়নকে দেখে। উজ্জ্বল ফর্সা চেহারার মধ্যে পিঙ্ক কালারের ঠোঁট জোড়া অয়নের সৌন্দর্যকে করেছে পরিপূর্ণ। এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিল অয়ন, যার ব্যক্তিত্বে মুগ্ধ ছিল ঈশা। অয়নের অফিসে চাকরি পাবার জন্য কতটা কষ্ট করতে হয়েছে তাকে, তার বলার অপেক্ষা রাখে না। সব ঠিকঠাকই ছিল। হঠাৎ করেই অয়ন কেন জানি বদলে যায়। কেন যেন হঠাৎ করেই ভীষণ বাজে ব্যবহার করতে থাকে তার সাথে। আর কি কি অয়ন করেছে তা তো দেখলেনি। ঈশা ভাবনা বাদ দিয়ে জানালাটা খুলে দিল। বৃষ্টি শেষ হয়ে গেছে। কিছু সময় যেতেই ঈশার রুমের সামনে এসে হাজির হয় রিয়ান। রিয়ান এসে ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু কি করিস? রিয়ানের কথা শুনে ঈশা মুখ ঘুরিয়ে পিছন ফিরে তাকাতেই দেখতে পেল তার ছোট ভাই দাঁড়িয়ে আছে। ঈশা মৃদু হেসে রিয়ানকে বলল, ওখানে দাঁড়িয়ে থাকবি, ভেতরে আয়। রিয়ান দৌড়ে এসে ঈশার পাশে বসে পড়ল। যদিও রিয়ান ঈশার সৎ ভাই, তবে সেটা বোঝার কোনো উপায় নেই। রিয়ান সবসময় ঈশাকে নিজের আপন বোনের মতো করে ভালোবাসে, আর ঈশাও রিয়ানকে নিজের আপন ভাইয়ের মতো স্নেহ করে। যদিও রেহেলা বেগমের সাথে ঈশার সম্পর্ক অতটা ভালো নয়। রিয়ান ঈশার চোখ বরাবর প্রশ্নসূচক দৃষ্টিপাত করে বলল, আচ্ছা আপু, ওই ছোট লোকটাকে তুই কি সত্যি বিয়ে করবি? রিয়ানের কথা শুনতে ঈশার হাস্যোজ্জ্বল চেহারাটাই কালো মেঘে ঢেকে যায়। ঈশা কিছুটা থমকে গেছে। রিয়ান আবারও বলতে লাগলো তার বোন ঈশাকে, আপু এমনিতেই, কিন্তু ওই লোকটা দেখতে ভালো, কিন্তু উনি আসলে তো যোগ্য না। তুই কিন্তু এর থেকেও ভালো কাউকে ডিজার্ভ করিস। কথাটা কানে আসতেই খিলখিল করে হেসে ফেলল ঈশা। এতটুকু একটা পিচ্ছি মানুষ আমি কি ডিজার্ভ করি তা আমার থেকেও ভালো জানে। ঈশা তার ভাইয়ের গাল ঝোড়া ধরে আলতো করে টান দিয়ে বলল, অনেক পেকেছিস তুই, দাঁড়া তোর একটা ব্যবস্থা করতে হবে। দুই ভাই বোনের কথার মাঝে চলে আসে ঈশার মা রেহেলা বেগম। উনি এসে কিছু গহনা ও শাড়ি দিয়ে যায় ঈশাকে। ঈশা শাড়িটা হাতে নিয়ে তার মাকে কিছু জিজ্ঞাসা করার আগেই উনি চেঁচিয়ে বলতে লাগলেন, কোনোভাবেই তুই অয়নের সাথে কথা ঝামেলা করে বিয়েটা না ভেঙে দিবি না। ওই যা করছে করুক, পুরুষ মানুষ এরকম করেই থাকে, তোর শ্বাস সহ্য করতে হবে। রেহেলা বেগমের কথা শুনে ঈশার পুরো অবাক হয়ে যায়। এসব কি বলছে মা? ঈশা ভীষণ রাগ নিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, কেন সব সহ্য করতে হবে? ওরা পুরুষ, আমরা নারী। ওরা মানুষ আর আমরা পশু, তাই তো? ওদের কষ্ট আছে, আমাদের নাই? ঈশার কথা শেষ করার আগেই রেহেলা বেগম কর্কশ গলায় বলল ঈশাকে, আত্মসম্মান, জেদ, অপমান বোধ, এই সবেরই জন্য তো আর আমি এত ভালো একটা ছেলের হাত ছাড়া করতে পারি না। তোর বিয়ে ওর সাথেই হবে, আর এটাই ফাইনাল। ঈশার কোনো কথা শোনার প্রয়োজন বোধ করল না রেহেলা বেগম। ঈশা চুপ করে আছে, কি বলবে? তার মায়ের ভাবনা চিন্তা তো আর বদলানো যাবে না। তবে নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দেয়া চলবে না তার। সন্ধ্যার দিকে ঈশার বাবা মা সহ ঈশা উপস্থিত হয় অয়নের বাসায়। অয়ন নিজের রুমেই ছিল, কিছু ফাইলপত্র নিয়ে ঘাটাঘাটি করছে সে। ঈশার বাবা মা আসতেই ফারজানা অয়নের রুমে দৌড়ে চলে আসে। অয়নের রুমে এসে ফারজানা হাঁপাতে হাঁপাতে অয়নকে উদ্দেশ্য করে বলল, ওই আয়ান, তোর বউ চলে এসেছে। ফারজানার হাস্যোজ্জ্বল মুখের কথাটা অয়নের কানে আসতে অয়ন ফাইলের ভিতর থেকে মুখটা তুলে ফারজানার দিকে দৃষ্টিপাত করলো। অয়ন ফাইলটা হাত থেকে টেবিলের উপর রেখে ফারজানার দিকে একটু এগিয়ে আস্তে আস্তে বলল, কে এসেছে? তোর হবু বউ। হাউ ফানি। আচ্ছা,
এখানে ঈশার আসার কি দরকার ছিল? মানে কেন আসলো ও? কেন আসবি না? তোর বাবা ওদেরকে সবাইকে আসতে বলেছে। ও আচ্ছা, রেডি হয়ে নিচে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করেছে। অয়নের কথাগুলো ফারজানার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে দিল। সত্যি কি আয়ান ঈশাকে বিয়ে করতে চায়? ওর কথা ধরো অনুযায়ী তো অন্য কিছু মনে হচ্ছে আয়ান বেশ বিরক্ত ঈশার আশায়। ফারজানা আর কিছু না বলে অয়নের রুম থেকে বেরিয়ে যায়। অয়ন নিজের রুমের দরজা বন্ধ করে রেডি হচ্ছে। আজ ঈশাকে আদর করে নিজের জায়গাটা বুঝিয়ে দিব। সামান্য একটু দয়া দেখানো যায় তাকে, এর বেশি কিছু চিন্তা করা যায় না ঈশাকে নিয়ে, এটাই বোঝাতে হবে। আপন মনে কথাগুলো ভেবে মিটমিটিয়ে হাসছে অয়ন। রেডি হয়ে নিচে আসলো অয়ন। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অয়নের চোখ পড়ে ঈশা ও তার পুরো পরিবারকে। অয়নকে তারা দেখতে পেয়ে প্রচন্ড খুশি হলো। আর খুশি হবে নাই বা কেন? অল্প বয়সে যে বেশ নাম করে ফেলেছে সে। অয়ন তাদের দিকে বাঁকা হাসি দিল। ঈশাও যে অয়নের দিকে তাকায়নি এটা কিন্তু না। অয়নকে বেশ সুন্দর লাগছে পাঞ্জাবিতে, যে কারো দৃষ্টি কাড়বে অয়নের সৌন্দর্য। ঈশা কয়েক মিনিটের জন্য অয়নের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে। ঈশার ঘোর কাটে অয়নের কথা শুনে। অয়ন সবাইকে বেশ স্বাভাবিক কণ্ঠে সালাম জানিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল? আপনার শরীর এখন ঠিক আছে? মেডিসিন টাইমলি নিচ্ছেন তো? ঈশার বাবার কাছে বরাবরই অয়ন সুপাত্র। অয়নের সবকিছুই বারবার তাকে মুগ্ধ করে। অয়নের দিকে মুচকি হেসে ঈশার বাবা উত্তর দেয়। ভালো আছি আমি। ঈশার বাবা কথা শেষ করতেই অয়নের বাবা বলল, আচ্ছা, তাহলে আসল কথায় আসা যাক। আসল কথা হলো আমরা সবাই চাই অয়ন আর ঈশার সাথে নিজেদের জীবন কাটাক। আমরা চাই আমাদের মেয়েকে আপনাদের দিয়ে আপনার ছেলেকে আমাদের করে নিতে। ঈশার বাবা কথা শেষ করতে অয়ন সবাইকে অবাক করে দিয়ে বেশ কর্কশ গলায় বলল, ওয়েট, আমার কিছু কথা আছে, যদি অনুমতি দিন তো বলতে পারি। ঈশার বাবা মুচকি হেসে জবাব দিল, হ্যাঁ বলো অয়ন, কি বলতে চাও? আসলে আঙ্কেল আমি চাই ঈশার সাথে একটু একান্তে কিছু কথা বলতে, যদি আপনারা অনুমতি দেন তো। অয়নের কথা শুনে ঈশার বাবার মুখটা মলিন করে ফেলে। অয়ন তার মুখ মলিন দেখে নিজে একটু চুপসে যায়। আমার কথায় কি ওনারা আঘাত পেল মনে ভাবছে অয়ন। হঠাৎ ঈশার বাবা হাহা করে হেসে বলল, আরে মন খারাপ করলে নাকি বাবা? আমি তো তোমার সাথে একটু মজা করে মুখটা মলিন করেছি। বর্তমানে এটা একটা সাধারণ বিষয়, যাও কথা বলে নাও। অয়ন বসা থেকে উঠে দাঁড়ালো। ঈশার দিকে দৃষ্টিপাত করতে ঈশা ভারী কণ্ঠে বলতে লাগলো, আমার তেমন কোনো ব্যক্তিগত কথা নেই আপনার সাথে, তাই যা আপনি আমাকে বলতে চান সেটা সবার সামনেই বলতে পারেন। ঈশার কথা শুনে অয়ন একটু অপ্রস্তুত হয়ে যায়। প্রথমত অয়নের কথাটা যদি সবার সামনে বলার মতো হতো তবে কি আলাদা ভাবে কথা বলার অনুরোধ করতো নাকি সে? অয়ন রাগকে কন্ট্রোল করে ঠোঁটের কোণে মিচক হাসির রেখা টেনে ঈশাকে উদ্দেশ্য করে বলল, সব কথা তো আর সবার সামনে বলা যায় না, আর তুমি তো আমার স্ত্রী হবেই, তাই এইভাবে আমার কথার অবাধ্য হওয়া উচিত না, তাই না বলো? অনেক শান্ত কণ্ঠে ঈশা বেশ বুঝতে পারছে কোনো ঝড় নিশ্চয়ই অপেক্ষা করছে তার জন্য। তা না হলে অয়ন আমি তার সাথে কথা না বলতে চাওয়ার পরেও এতটা শান্তিতে কথাও নেই বলতেন না, এমনকি বলতে পারেনও না। ঈশাকে নিশ্চুপ দেখে তার বাবা একটু গম্ভীর কণ্ঠে বলল, ঈশা, অয়ন বলেছে তাই কর। অয়ন একটু মুচকি হেসে ওখান থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসে। ঈশাও কিছুটা বাধ্য হয়ে অয়নের পিছন পিছন তার রুমে চলে আসে। এসে রুমে ঢুকতেই অয়ন ধপাস করে দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধের শব্দে ঈশা কেঁপে ওঠে অজানা ভয়ে। অয়ন দরজা বন্ধ করে ঈশার চোখের দিকে তাকিয়ে আছে। ঈশা দরজার কাছে ছুটে চলে আসে, কাপা কাপা গলায় অয়নকে উদ্দেশ্য করে বলে, এসব কি? দরজা বন্ধ করলেন কেন? অয়ন বাঁকা হেসে জবাব দিল ঈশাকে, যা বন্ধ করতেই ভয় পেয়ে গেলে? উফ, যখন কিছু করব তখন কি করবে? মানে? অনেক কিছু করব। কথাটি শেষ করতেই অয়ন ঈশার দিকে এগিয়ে যায়। এটা এক পা দুপা করে পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে লেপটে যায়। ঈশা ছলছল চোখে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন ঈশার কোমরে হাত দিতে ঈশার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। অয়ন ঈশার চোখে জল দেখে সজোরে চেপে ধরে তার কোমর। ঈশা চোখ বন্ধ করে ঠোঁট জোড়া আলগা করে ফিসফিস করে বলছে অয়নকে, প্লিজ অয়ন, আমাকে এখন যেতে দিন। বিশ্বাস করুন আমি এসব কোনোভাবেই সহ্য করতে পারছি না, বড্ড অসহ্য লাগছে আমার, প্লিজ। অয়ন ঈশার কথা শুনে রাগে ফেটে পড়ে।
ঈশার কোমর ধরে স্লাট করে নিজের কাছে টেনে নেয় অয়ন। ঈশা এখনো চোখ বন্ধ করে আছে, হাত জোড়া দিয়ে অয়নকে আটকাতে চেষ্টা করছে। অয়ন ঈশার কানের কাছে ফিসফিসিয়ে বলছে, এখন না করে দিলে হবে? বিয়ে তো আমাদের হবেই, তখন তো নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারবো, তবে এখন কেন নয়? অয়ন প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার প্রতিটা স্পর্শে আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি কিছুতেই আপনাকে মানতে পারছি না, প্লিজ। অয়ন ঈশার চুলগুলো মুঠো বন্দি করে ঈশাকে নিজের সাথে চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, মানতে কি করে পারবি তুই? তোর মনের মধ্যে তো রিহানের বসবাস। রাস্তায় যখন জড়িয়ে ধরে আদর বিনিময় করিস, অসুস্থ বাবাকে হাসপাতালে ফেলে, তখন তো দিব্যি ভালো লাগে, শান্তি লাগে তখন। আর আমি টাচ করলে অসহ্য যন্ত্রণা হয়। ঈশা অয়নের এমন ব্যবহারে ভীষণ অবাক হচ্ছে। ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, চুলগুলো ছাড়ুন প্লিজ, আমার কষ্ট হচ্ছে ভীষণ। আর বিশ্বাস করুন, আমি রিহানকে জড়িয়ে ধরিনি, আর না আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক আছে। প্লিজ অয়ন, প্লিজ। শাট আপ, ওকে? আমি নিজের চোখে দেখেছি সব। আর কত নাটক তুই করবি বল? একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছিস। এতটুকু খারাপ লাগছে না তোর? এই একটা দেহ কতজনকে দিবি তুই? কতজনকে বল? অয়নের রাগ মিশ্রিত চিৎকার করার কণ্ঠ ঈশাকে মারাত্মকভাবে আঘাত করে যাচ্ছে। ঈশা অয়নের চোখের দিকে তাকিয়ে বলল, আমার এই একটা দেহ একজনের জন্য, হাজার জনের সাথে অবৈধ সম্পর্কে জড়ানো আমার কাজ না। ভুলে যাবেন না, আমি বাজারের কোনো পতিতা মেয়ে না যে যেমন ভাবে ইচ্ছা হয় তেমন ভাবে আমাকে ছোট করে যাবেন আর আমি নীরব থাকবো। অয়ন বিকট শব্দে তাচ্ছিল্যকর হাসি দিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তাই নাকি? তবে এই দেহটা তো রিহানের জন্য বরাদ্দ করে দিয়েছিস, তবে আমাকে কেন তোদের এই নোংরা খেলায় জড়াচ্ছিস? কেন বিয়ে নামক একটা পবিত্র সম্পর্কে ঘৃণায় পতিত করছিস? উত্তর দে আমায়। ঈশা কান্না ভেজা কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই না, ঘৃণা করি আপনাকে, আর এটাই সত্যি। কিন্তু পরিবারের মুখের দিকে তাকিয়ে এখানে এসেছি, ভেবেছি একটা সুযোগ আপনাকে দেব, কিন্তু আপনি প্রমাণ করে দিলেন আপনি সুযোগ পাওয়ার অযোগ্য। কথাটা শেষ হতেই অয়ন ঈশাকে এক ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেয়। এক পা বিছানার উপর রেখে ঈশার দিকে ঝুঁকে বলল, আমাকে কি সুযোগ দিবে তুমি? আর ঘৃণা আমায় করবে কি? ঘৃণা করি আমি নিজেও, তাও তোমায়। ঈশা বিছানা থেকে উঠবার চেষ্টা করতেই অয়ন ঈশাকে হ্যাচকা টানে বিছানা থেকে তুলে দাঁড় করায়। ঈশা কাঁদছে অয়নের এমন ব্যবহারে। ঈশার চোখের জলের দিকে অয়নের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। রাগে চোখগুলো জল করছে অয়নের। অয়ন ঈশার বাহুজোড়া শক্ত করে চেপে ধরে ঈশাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলছে, আপনার মতো একটা নির্লজ্জ বেহায়া মেয়েকে বিয়ে তো দূর, আমার পাশে বসার অনুমতিও আমি দিতে পারি না। সো নিচে গিয়ে সবাইকে বলে দিবেন যে আপনার এই বিয়েতে মত নেই। আশা করি বুঝতে পেরেছেন সব। ঈশা অয়নের কথার কোনো জবাব দিল না, বরং শুধুমাত্র হ্যাঁ সূচক মাথা নাড়ল সে। অয়ন ঈশার বাহুজোড়া ছেড়ে দিল। ঈশা চোখের জলটা মুছে নিল। অয়নের প্রতিটা কথার আঘাত ঈশার হৃদয়কে রক্তাক্ত করেছে। বুকের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ঈশার, কিন্তু অয়নকে কিছু বলা বা তার দিকে দৃষ্টিপাত করার শক্তি ঈশার শরীরে নেই। একটা হেরে যাওয়া মানুষের ন্যায় অয়নের রুম থেকে মাথা নিচু করে বেরিয়ে যায় ঈশা। অয়ন ঈশার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ঈশা রুম থেকে বেরিয়ে যেতে অয়ন নিজের রুমের দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে অয়ন ধপাস করে বসে পড়ে সোফায়। চুলগুলো বড় থাকায় সবগুলো চুল এসে পড়লো অয়নের মুখের উপর। চুলগুলো অয়ন ভাঁজ করে সোফায় হেল দিয়ে বসে। চোখ জোড়া লাল বর্ণ হয়ে আছে তার। আজ ঈশাকে সে চিরদিনের মতো হারালো। আজকের পর হয়তো বা কোনোদিনও ঈশা আমাকে খুঁজবে না, আর হয়তো সরি বলতে আসবে না সে। আমাকেও সহ্য করে নিতে হবে সে অন্য কারোর। বিশ্বাস করো ঈশা, তোমাকে কষ্ট দিতে আমি চাইনি। শুধু একটা প্রশ্ন আমার, কেন তুমি 3টি জীবন নষ্ট করে দিতে চাচ্ছ? রিহানের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? কি জন্য আমাকে বারবার আঘাত করো তুমি? সত্যি বুঝতে পারি না আমি। আপন মনে কথাগুলো বলছে অয়ন। চোখের সামনে যেন আধার নেমে এসেছে তার। চোখ জোড়া ক্লান্ত। ঈশা অয়নের রুম থেকে বেরোতেই সবাই ঈশার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে চাচ্ছে সবাই তাদের কি কথা হলো। ঈশাকে দেখে বেশ অন্যরকম লাগছে। চোখ জোড়া ফুলে উঠেছে ঈশার।
এটা নিচে আসতেই তাকে উদ্দেশ্য করে অয়নের বাবা বলতে লাগলো, কি হয়েছে মা? তোমার চোখ ফুললো কি করে? অনায় কি কিছু বলেছে তোমায়? অয়নের বাবার কথা শুনে ঈশার মুখ থেকে একটি শব্দও বের হলো না। ঈশা ছলছল চোখে মাথাটা নিচু করে বলল, স্যার, বিয়েতে রাজি না। উনি আমার মতো একটা মেয়েকে কখনো নিজের লাইফ পার্টনার হিসেবে মানতে পারবেন না। এই কথা এখানেই শেষ। কথাটা শেষ করে ঈশার ধৈর্য আর তার সঙ্গ দিল না। দৌড়ে বেরিয়ে যায় অয়নের বাড়ি থেকে। ঈশার বড্ড দম বন্ধ লাগছে অয়নের বাড়িতে, সহ্য হচ্ছে না কিছুই। ঈশা চলে যাওয়ার পর তার মা বাবাও উঠে যায়। অয়নের বাবা অনেকটা মিনতি করলেও তারা তাদের কোনো কথাই শোনে না। কেন শুনবেন বলুন? যেখানে নিজের মেয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, এই দৃশ্য দেখার পর কোনো পিতাই নিজেকে সামলাতে পারে না। ঈশার বাবাও তার ব্যতিক্রম নয়। ঈশার পিছন পিছন তার বাবা মাও চলে আসে। ঈশার পরিবার চলে যেতেই অয়নের বাবা মাথায় হাত রেখে বেশ হতাশ হয়ে বসে পড়ে। কিরে ঈশা, কি হয়েছে? বলবি তো আমাদের। এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে বল। রেহেনা বেগম কান্না দেখে কৌতূহলী হয়ে প্রশ্ন করল ঈশাকে। ঈশা কারো কথা কানে তুলছে না। আপন মনে আজকের কথাগুলো ভাবছে আর চোখের জল ফেলছে সে। ঈশার কান্না দেখে তার বাবা অনেকটা বিচলিত হয়ে নিজের মেয়ের কাছে এসে বসলো। ঈশার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল তার বাবা। হাত বোলাতে বোলাতে বলল ঈশাকে, মা, অয়ন তোকে কিছু বলেছে? কেন কাঁদছিস তুই? আমাদের বল, মনটা হালকা হবে তোর। ঈশা কিছু সময় চুপ থেকে কান্না ভিজা কণ্ঠে বলতে লাগলো, বাবা, ওই অয়ন চৌধুরী আমার চরিত্র নিয়ে যা নয় তা বলেছে। আমি নাকি ওনার যোগ্য না। উনি বিয়ে তো দূর, আমার পাশে বসতেও 1000 বার ভাববে। আরো অনেক জঘন্য কথা বলেছে আমায়, যা আমি তোমাদের বলতে পারবো না। এরপরেও যদি তোমরা অয়নের সাথে আমার বিয়ে নিয়ে কোনো কথা বলো তোমরা, তবে এই বাড়ি ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না আমার। ঈশার কথা শুনে সবাই নিশ্চুপ। সত্যি তো বলেছি মেয়েটা। চরিত্র নিয়ে যে এতটা বাজে কথা বলতে পারে তার থেকে আর কি আশা করা যায়। ঈশার বাবা ও মা ঈশার এই সিদ্ধান্ত অমত করেনি, আর না করাটাই স্বাভাবিক। ঈশাকে একটু একা থাকতে দিতে হবে। সবাই ঈশার রুম থেকে বেরিয়ে যায়। অয়নের বাবা চিৎকার করে অয়নকে ডাকতে লাগলো। তার চিৎকারের শব্দ অয়নের কানে আসতে অয়ন দৌড়ে নিচে নেমে আসে। অয়ন তার বাবার কাছে এসে ভীষণ চিন্তিত কণ্ঠে বলল, বাবা, এইভাবে চিৎকার করছো কেন? তুমি অসুস্থ হয়ে পড়বে তো। একটু শান্ত হয়ে যাও, আমি আছি তো এখানেই। অয়ন তার বাবাকে স্পর্শ করতেই তার বাবা তাকে অবাক করে দিয়ে অয়নের হাত তার শরীরের উপর থেকে সরিয়ে দেয়। একটু অবাক হয়ে থ মেরে দাঁড়িয়ে যায়। অয়নের সাথে তার বাবা কখনো এমন করেনি। অয়নকে উদ্দেশ্য করে তার বাবা বলে, ঈশাকে অপমান করার সাহস হলো কি করে তোর? ঈশাকে বাজে কথা বলছিস কেন? উত্তর দে। অয়ন শান্ত গলায় বলে, আমি এইসব কথা বলতে পারবো না, আর আমার ব্যক্তিগত বিষয়ে আমি কাউকে কিছু বলতে বাধ্য নই। অয়নের কথাটা শেষ করার আগেই তার বাবা তার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। সবাই নিস্তব্ধ হয়ে আছে। অয়ন মাথাটা একপাশ কাত করে দাঁড়িয়ে আছে গালে হাত দিয়ে। অয়নের বাবা অগ্নি দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, সবসময় আমরা তোকে অনেক বড় দেখতে চেয়েছি। একটি বারের জন্য ভেবে দেখিস নাই যে সত্যি ছেলেটা আমার বড় হয়েছে? আজ মনে হচ্ছে সত্যি তুই অনেক বড় হয়ে গেছিস। তোর সামনে এখন আমাদের ভীষণ ছোট মনে হচ্ছে, খুব ছোট। অয়ন আর কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। বাবার দিকে কর্ণপাত করতেও লজ্জা লাগছে তার। তবুও অয়নকে নিশ্চুপ থাকলে চলবে না। অয়ন ফিসফিস করে বলল, হ্যাঁ, তোমরা যা বাবার ভাবতে পারো, কিন্তু ঈশাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কথাটা শেষ হতেই অয়ন নিজের রুমে চলে আসে ঈশাকে অপমান করে। আমার বুঝি বড্ড ভালো লাগছে, তাই না? সবাই নিজের কষ্টটা বুঝে। আমি যে সব হারিয়ে ওকে আপন করতে গিয়েছি, তবে ভাগ্য আমার সাথে উপহাস ছাড়া কিছু দিল না। ঈশা আমাকে না, অন্য কাউকে ভালোবাসে। এটা শোনার পর নিজের উপর নিজের ধিক্কার দিতে ইচ্ছে করছিল। তখন আমারও কষ্ট হয়েছে। কেউ তখন কি একটিবারও আমার খবর নেয়নি? অয়ন নিজের রুমে বসে এইসব ভাবছে। হঠাৎ অয়নের ফোনটা বেজে উঠলো শব্দ করে। অয়ন ফোনের স্ক্রিনে তাকাচ্ছে, অবাক হয়ে যায়। অয়ন দেখতে পায় হৃদিতার ফোন।
অয়ন ফোনটা হাতে নিয়ে ভাবছে এত বছর পরে হঠাৎ রীতিতে কল করলে কেন। অয়ন কলটা পিক করবে কি করবে না সেই দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। সম্পর্ক তো অনেক আগেই শেষ, তবে এখন এত ভয় কিসের আমার? কলটা পিক করে দেখা উচিত কি বলতে চাই সে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা পিক করলো। কলটা রিসিভ করে অয়ন একদম নিশ্চুপ হয়ে আছে। ফোনের ওপারে মানুষটাও নিশ্চুপ। কি দিয়ে বা কোন কথা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না দুজনেই। অয়ন আর নীরব থাকতে পারল না। সকল নীরবতা ভেঙে অয়ন বলল, হ্যালো, কে বলছেন? রীতিতে একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, নাম্বারটা এখন আর সেভ করা নেই, তাই চিনতে অসুবিধা হচ্ছে। অয়ন শব্দ করে হেসে জবাব দিল, জি, নাম্বার সেভ করার জন্য অধিকার প্রয়োজন হয়, যা কোনোদিন আমার ছিল না। আর আপনার ফোন নাম্বার মনে রাখার মতো ইচ্ছেও আমার নেই। হুম, হঠাৎ করে কল করলেন কেন? কেন কল করা কি বারণ ছিল? বারণ বলতে আমার প্রয়োজন তো শেষ হয়ে গেছে, তাই কল করায় অবাক হলাম। ও, তো কেমন আছো তুমি? এই তো আছি ভালোই। এখন আর আমি কেমন আছি জানতে ইচ্ছা করে না। হাহাহা, কেন জানতে চাইবো? আমি জানি আপনি খুব ভালো আছেন, আর ভালো থাকাটাই স্বাভাবিক। নিজের লাইফের সব থেকে সেরা মানুষের সাথে থাকছেন, তো ভালো না থেকে কি উপায়? নিজের মন যা বলছে তা কি সব সত্যি? নিজের জায়গা থেকে অন্যকে বিচার করাটা ছাড়ুনি এখনো। নিজের জায়গায় থেকে অন্যকে না, আমি নিজের চোখে দেখে বিচার করি। সেদিন ভুল করেছিলাম আমি। একটা সুযোগ আমার পাওয়া উচিত ছিল, তা না দিয়ে অনেকটা দূরে ঠেলে দিলে আমায়। এতটাই দূরে যে হাজার চেষ্টা করেও আর ফিরতে পারবো না আমি। হৃদিতার কথা কানে আসতে অয়ন অবাক হয়ে যায়। অয়ন নরম কণ্ঠে বলতে লাগলো, তাই আর তুমি ফিরে আসলেই আমি মেনে নিব, তাই না? ভুল ক্ষমা করা যায়, তবে আগে সেই ভুলটা ক্ষমার যোগ্য হওয়া প্রয়োজন। তুমি যে ভুলগুলো করেছো তা কোনো সাধারণ ভুল না, আর সেটাকে ভুল বলেও না। নিজের ইচ্ছায় তুমি রিয়াদের বিছানায় গিয়েছো, দিনের পর দিন আমার ভালোবাসা নিয়ে খেলেছো তুমি, আমার লাইফটা নরক বানিয়ে দিয়েছো। আমি তো একে আসক্ত ছিলাম, তুমি কেন একে আসক্ত হতে পারলে না? আমি থাকার পরেও তুমি কেন অন্যকে আপন করতে চেয়েছো? কেন আমার ভালোবাসাটা নিয়ে এতটা বাজেভাবে ঠকিয়েছো আমায়? অয়ন ওপার থেকে কোনো জবাব না পেয়ে থেমে যায়। অয়ন লাইনে ঠিক আছে, অথচ কথা বলতে পারছে না হৃদিতা। অয়নের কোনো প্রশ্নেরই জবাব তার জানা নেই। অয়ন মৃদু হেসে হৃদিতাকে বলল, তোমার নীরবতা আবারও প্রমাণ করছে তোমার পাপগুলো, তোমার করা অপরাধগুলো। যাই হোক, আর কথা বাড়াতে চাই না, ভালো থেকো। অয়ন লাইনটা মুখের উপরে কেটে দিল। ফোনটা হাতে থেকে ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। এতটা খারাপ লাগছিল হৃদিতার সাথে কথা বলতে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এতটা নির্লজ্জ সে যে আবার আমায় কল করে ভালোবাসা চায়। অবাক না হয়ে পারি না আমি। সকালবেলা এসে ঘুম থেকে উঠে যায়। সারা রাত দু চোখে ঘুম ছিল না তার। ভোর হতেই চোখের পাতা জোড়া এক হয়ে যায়। কখন যে সে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে তা মনে নেই। নিজের বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় ঈশা। অফিসে যেতে হবে তাকে। যদিও ঈশার ইচ্ছে নেই অয়নের সামনে গিয়ে নির্লজ্জের মতো কাজ করতে, তবে কি করা যাবে? তার বাবার অপারেশনের সময় অনেক টাকা যে ঋণ করে ফেলেছে ঈশা, তা পরিশোধ করতে হলে এই চাকরিটা করা প্রয়োজন। ঈশা ফ্রেশ হয়ে এসে তৈরি হচ্ছে। একটু অদ্ভুত লাগছে আজকে সকালটা। মানে অদ্ভুত লাগার যথেষ্ট কারণও আছে। প্রতিদিন সকালে তো কেউ না কেউ ডেকে তুলতো তাকে, কিন্তু আজ কেউ তাকে ডেকে তুললো না। এই বিষয়টা একটু হলেও অবাক করে ঈশাকে। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে ঈশা। নাস্তা করতে খাবার টেবিলে আসতেই ঈশা দেখতে পেল তার মা খাবার তৈরি করছে। ঈশা তার মাকে উদ্দেশ্য করে বেশ কোমল কণ্ঠে বলে উঠল, মা অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, কখন খাবার দিবে? ঈশা পিছন থেকে তার মাকে উদ্দেশ্য করে বলে কথাটা। ঈশার মা তার কথা শুনতেই পিছন ফিরে তাকালো। ঈশাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগলেন, রেডি হয়েছে কেন? কোথায় যাচ্ছিস? ও মা, জানো না কেন রেডি হয়েছি? আজ তো অফিস আছে, তাই না? সো অফিসে যাব। তাড়াতাড়ি খাবার দাও তো মা, পেটের মধ্যে আগুন জ্বলছে। ঈশার দিকে একটু রাগী দৃষ্টি ফেলে রেহেলা বেগম। ঈশা কিছু বুঝতে পারছে না উনি রেগে যাচ্ছেন কেন।
ঈশা কিছু বলার আগেই তার মা তাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এতটা অপমান যে তোকে করেছে তার কাছে আবারও যাচ্ছিস, লজ্জাবোধ নাই নাকি তোর? ঈশা একটু হেসে তার মায়ের দিকে তাকিয়ে জবাব দিল, মা, লজ্জাবোধ অবশ্যই আছে, কিন্তু আমি যে অয়নের কাছে ঋণী, ওর ঋণ শোধ করতে হবে আমায়। আমি চাই না কারোর দানের টাকায় আমার বাবা বেঁচে থাকুক। আমি চাই আমার বাবা সবার সামনে মাথা উঁচু করে বাঁচুক। আমাদের হয়তো মা ও অয়ন চৌধুরীর মতো টাকা নেই, আর না আছে তার মতো রাজার হালে চলার মতো ক্ষমতা, কিন্তু মা, একটা জিনিস ঠিক আছে আমাদের, তা হলো নিজের উপর সম্মান। নিজের আত্মসম্মান কখনো আমরা বিসর্জন দেইনি, আর না দিব কখনো। ঈশার কথা শুনে রেহেলা বেগম বেশ নিশ্চুপ হয়ে যায়। ঈশার কথাগুলো সত্যি, এই কথাগুলো অযৌক্তিক নয়। রেহেলা বেগম একটু নরম কণ্ঠে বলল, তবে কি যে যাবি সেখানে? হ্যাঁ মা, যাব। আমাকে অয়নের ঋণ শোধ করতে হবে। যদি অয়ন তোকে আবার কথা শোনায়, আবার তোকে যদি বাজে বাজে কথা বলে, তখন কি করবি? জানি মা, অয়ন অপমান ছাড়া আর কিচ্ছু করতে পারে না, আর আমি ওর অপমানের জবাব সময় মতো দিব। আপাতত মুখ বুজে সহ্য করাটাই উত্তম। ঈশা নাস্তা করে নিজের বাসা থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। অয়ন অফিসে আসার জন্য কিছুক্ষণ আগেই বাসা থেকে বেরিয়েছে। অয়ন গাড়ি নিয়ে ড্রাইভ করছে। অয়ন নিজে নিজে ভাবছে, আচ্ছা, আজ কি ঈশা অফিসে আসবে? কাল ওকে অনেক অপমান করেছি আমি, একটিবারও ওর কথা ভেবে দেখিনি। দেখা যাক আসে কি আসে না। তবে যদি না আসে তাহলে আমি কোনো জোর করব না ওকে, নিজের মতো থাকতে দিব ঈশাকে। অয়ন ঈশার কথা ভাবতেই হঠাৎ করে সজোরে ব্রেক করলো নিজের গাড়ি। হঠাৎ এত জোরে ব্রেক করার জন্য অয়ন সামনের দিকে ঝুঁকে যায়। অয়ন মাথাটা তুলেই ভীষণ অবাক হয়ে যায়। এ কি দেখছে সে? রিহান আর অনু একসাথে কোথায় যাচ্ছে? অনুর হাতে লাল গোলাপ, রিহান অনুর বাহু জোড়া ধরে হাঁটছে। মানে কি এসবের? এই ছেলে আজ ঈশা, কাল অনু, এরপর অন্য কেউ। ছি ছি ছি, আমি তো ভাবতাম এইসব শুধুমাত্র মেয়েরা করে, এখন দেখছি আমি ভুল। কিছু কিছু ছেলেরাও কম যায় না। অয়ন গাড়ি থেকে ধুম করে নেমে পড়ল। প্রচন্ড রাগ হচ্ছে নিভানের উপর। ঈশাকে ছেড়ে এখন অন্য কাউকে কি করে আপন করতে পারলো সে? ঈশা তো ওকে ভালোবাসে, তবে কেন ঈশাকে ছেড়ে দিল? কথাটা ভাবতেই অয়ন এগিয়ে যায় রিহানের দিকে। রিহানকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে অয়ন। ধাক্কার তাল সামলাতে না পেরে কিছুটা সামনের দিকে এগিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে রিয়ান। অয়নের এমন ব্যবহারের কারণ কেউ বুঝতে পারে না। অয়ন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়ানের দিকে। রিয়ান অয়নকে রাগে লুকিয়ে দেখে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, স্যার, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আমি কি কিছু করেছি? মাটি থেকে তোলার জন্য রেহানের দিকে হাত বাড়িয়ে দিতেই অনু চিৎকার করে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এসব কি হচ্ছে? অয়ন স্যার, আপনি রিহানের গায়ে হাত তুলছেন কেন? কি করেছে রিহান? অনুর কথায় কর্ণপাত না করে রেহানকে মাটি থেকে তুলল। এক হাতে রেহানের শাড়ির কলার শক্ত করে চেপে ধরে অগ্নি দৃষ্টিতে তাকালে অনুর দিকে। রাগে কণ্ঠে অনুকে উদ্দেশ্য করে বলল অয়ন, তুমি জানো না এই রাস্কেলটা, এটা বাজে ছেলে, ওর অনেক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে। ও মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তাদের জীবনটা নষ্ট করে দেয়। ও কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। অয়নের কথা শুনে অনু হতবাক হয়ে যায়। রিয়ানও বেশ চমকে উঠে অয়নের কথায়। কৌতূহলী কণ্ঠে রিহান জিজ্ঞাসা করে অয়নকে, স্যার, আমি অনেক মেয়ের সাথে সম্পর্ক রাখছি, মানে বুঝলাম না, এই সব কি বলছেন আপনি? কিছু খেয়ে এসেছেন নাকি? পাগলের মতো যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। রিহানের কথাগুলো শুনে অয়ন রাগে ফেটে পড়ে। রিহানের কানে বেশ কষিয়ে সজোরে থাপ্পড় বসিয়ে দেয় অয়ন। রাগে গজগজ করতে করতে অয়ন বলতে লাগলো, আমি কি বলছি তা বুঝতে পারছিস না তুই? আমি পাগল হয়ে গেছি, তাই না? ঈশার সাথে প্রতারণা করিসনি তুই? আমি নিজের চোখে দেখেছি হাসপাতালের সামনে তোদের একে অন্যকে আলিঙ্গন করার দৃশ্য। এরপরেও বলবি তোদের মাঝে কোনো সম্পর্ক নেই? অয়নের কথা শুনে অনু আর রেহানের মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে। দুজন দুজনের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। অয়নের কোনো ভিত্তি নেই এমন প্রশ্ন শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক। অনু রেহানের দিকে এগিয়ে এসে অয়নের হাত থেকে একটানে রেহানকে ছাড়িয়ে নিল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে অয়নের দিকে। অনু অয়নকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলল,
এতদিন ভেবেছি আপনার মতো মহান একজন মানুষ সত্যি এই দুনিয়ায় দুটো নেই। আপনাকে বেশ শ্রদ্ধাও করতাম। ঈশার সাথে আপনি যা যা করেছেন তারপরও আমি আপনাকে সম্মানের চোখে দেখে এসেছি। তবে রিহান আর ঈশাকে নিয়ে আপনি যে ধারণাটা নিজের মধ্যে ধারণ করে আসছেন সেটা শোনার পর আপনাকে যে কি বলবো বা বলা উচিত সত্যি ভেবে পাচ্ছি না আমি। মানে যা বলতে চাও পরিষ্কার করে বলো অনু। কি পরিষ্কার করে বলবো আমি? কি শুনতে চান? রিহান আর ঈশার মধ্যে কি সম্পর্ক আছে? নাকি শুনতে চান ওই দিন হাসপাতালে রিহান কাকে জড়িয়ে ধরেছিল? আমার পরিষ্কার কথা আপনার এই অপরিষ্কার মাথায় ঢুকবে বলে আমার মনে হয় না। ঈশার মতো একটা মেয়েকে যে লোক রাস্তায় নামাতে পারে তাকে পরিষ্কার করে বলার মতো কোনো কথাই আমার জানা নেই। অয়ন পুরো থ হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি বলছে অনু? তার মানে কি ঈশাকে আমি ভুল বুঝে এত অপমান করেছি? অয়ন নিজে বিচলিত না হয়ে একদম শান্ত গলায় অনুকে উদ্দেশ্য করে বলছে, ঈশা কি তা আমার জানা আছে, আর রিহান যে কেমন ছেলে তাও জানি। হাসপাতালের সামনের দৃশ্যটা এখনো আমার চোখের সামনে ভাসছে। মানে ও আপনি এখনো সেই নিজের চিন্তায় আটকে আছেন? আরে শুনুন মিস্টার অয়ন চৌধুরী, ঈশার মতো মেয়ে কোটিতে একটা খুঁজে পাওয়া যায়। কোন দিক থেকে ওকে ছোট করবেন আপনি? ও সরাসরি কথা বলে। রিহানের সাথে ওর ভাই বোনের সম্পর্কটাকে আপনি ছি বলতেও লজ্জা করে। আর হসপিটালের সামনে ঈশা নয়, আমাকে জড়িয়ে ধরেছিল রিহান। কি দেখে যে আমাকে ঈশা ভেবেছেন আমার জানার নেই। ওই দিন আপনার উচিত ছিল সামনে থেকে দেখে আসা আসল মানুষটাকে, কিন্তু আপনি তো। অনুকে কিছু বলতে দিল না অয়ন। অয়ন অনুকে থামিয়ে বলছে, অনু প্লিজ থামো একটু, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি সত্যি ভুল বুঝেছিলাম তোমাদের। রিহান, আই এম সরি, ক্ষমা করে দাও আমায়। রিহান অয়নের হাত ছোড়া ধরে আলতো করে বলতে লাগলো, আরে স্যার, এইসব কি বলছেন? আমি আপনাকে নিয়ে কোনো অভিযোগ করছি না। আমার কোনো অভিযোগ নেই। প্লিজ ক্ষমা আছে, আমাকে লজ্জিত করবেন না। আসছি আমি। অয়ন রিহান ও অনুর থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজ কেন জানি হাত দুটো বেশ ভারী লাগছে। মনে হচ্ছে ড্রাইভ করার মতো শক্তি আমার হাতে নেই। চোখ দিয়ে এক ফোঁটাও নোনা জল আসছে না আমার। বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছি আজ। বারবার মনে হচ্ছে কোনো দামি একটা জিনিস আমার জীবন থেকে হারিয়ে গেছে। সত্যি হারিয়ে গেছে আমার দামি, খুব দামি একটা মানুষ হারিয়েছি আমি। কতটা বাজেভাবে অপমান করেছি আমি ঈশাকে। এতটা নিচু মানসিকতার পরিচয় আমি দিয়েছি যে হাজার ক্ষমা চাইলেও ঈশা ক্ষমা করতে পারবে না আমায়। কথাগুলো আপন মনে ভাবতে লাগলো অয়ন। অফিসের সামনে এসে অয়ন গাড়িটা কোনো মতে পার্ক করলো। অফিসে ঢুকতে আজ ভীষণ অদ্ভুত লাগছে তার। এতটা খারাপ লাগছে যে নিজেকে নিজের কাছে বেশ ছোট মনে হচ্ছে আজ। ঈশার সামনে কোন মুখে দাঁড়াবো আমি? কি করে ওর চোখের দিকে তাকিয়ে কথা বলবো আমি? না, সম্ভব না। আমার পক্ষে ঈশার সামনে কোনো কথা বলা সম্ভব না। অয়ন মাথাটা নিচু করে অফিসে ঢুকলো। অফিসে ঢুকতে অয়ন দেখতে পেল ঈশা তার ডেস্কে বসে কাজ করছে। অয়ন তার দিকে চোখ তুলে তাকাতে পারল না, চলে গেল নিজের কেবিনে। অয়ন কেবিনে এসে নিজের জায়গায় বসলো। ঈশার মুখটা বারবার তার চোখে ভাসছে। অয়ন ল্যাপটপটা ওপেন করে ঈশার ডিলিট করা ছবিগুলো রিস্টোর করলো। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার ছবির দিকে। বেশ ইচ্ছে করছে তাকে একটিবারের জন্য ছুঁয়ে দেখতে। দৃষ্টির তৃষ্ণা মিটলেও হৃদয়ের তৃষ্ণা মিটছে না তার। অয়ন ঈশাকে নিয়ে ভাবনার সাগরে ডুব দিল। স্যার, আসতে পারি? অয়নের ম্যানেজার দরজার সামনে অপেক্ষা করছে অয়নের অনুমতির, কিন্তু অয়নের এদিকে হুঁশ নেই। ম্যানেজার কিছু সময় দরজার ওপারে দাঁড়িয়ে থেকে ভিতরে চলে আসেন তিনি। অয়নের সামনে এসে বললেন, স্যার, বোর্ড মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। মিস্টার গোমসের কথা শুনে অয়নের ভাবনার অবকাশ ঘটল। মিস্টার গোমসকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাঁ, অপেক্ষা করছি আমি, আর করব অপেক্ষা। সারা জীবন অপেক্ষায় থাকবো আমি। অয়নের কথাটা ঠিক বোধগম্য হচ্ছে না তার। মিস্টার গোমস বেশ বিব্রত হয়ে অয়নকে উদ্দেশ্য করে বললেন, স্যার, আর ইউ ওকে? সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে। মিস্টার গোমস অয়নের সামনে দাঁড়িয়ে আছে। অয়ন মিস্টার গোমসকে উদ্দেশ্য করে মৃদু হেসে বলল, মিস্টার গোমস, জীবনটা আজ খুব বিরক্ত লাগছে। ইচ্ছে করছে মরে যাই, একটু শান্তিতে থাকতে চাই আমি। এতটা খারাপভাবে হেরেছি, নিজের কাছে
নিচে যে আর কোনোদিন কারোর সামনে চোখ তুলে কথা বলার মতো সাহস আমার হবে না। আমার অয়নের কথা শুনে মিস্টার গোমস মৃদু হেসে বলল, স্যার, আপনার কথার মানে আমি বুঝতে পেরেছি। ক্ষমা করবেন, আমায় একটা কথা কি জানেন? ভালোবাসা এমন এক অদ্ভুত অনুভূতি যা সকল ভুল, অপরাধ, কষ্ট, বাধাকে অপেক্ষা করে ছুটে আসে প্রিয়জনের কাছে। আপনি যাই করেছেন নিজের মতো করে বিচার করে। এখন একটু তার কথা ভাবুন। যদি তাকে পেতে চান তবে অনেক কষ্ট সহ্য করতে হবে। প্রস্তুত আমি। তাকে আমার চাই। কথাটা শেষ করে অয়ন বোর্ড মিটিং এর জন্য বেরিয়ে যায় কেবিন থেকে। হল রুমে ঢুকে অয়ন দেখতে পেল ঈশা টেবিলের একটা কোণে বসে আছে, মাথাটা নিচু করে ফাইলগুলো দেখছে সে। অয়ন ঈশার চোখের দিকে তাকিয়ে মনের মধ্যে লুকিয়ে থাকা হাজার অভিযোগ, ঘৃণা আর তার করা আঘাতের কষ্ট দেখতে পাচ্ছে। অয়ন ঈশার দিকে কিছুটা সময় তাকিয়ে থাকার পর ঈশা হঠাৎ করেই লক্ষ্য করলো অয়ন তার দিকে তাকিয়ে আছে। ঈশা অয়নের দিকে তাকাতে অয়ন চোখ নামিয়ে নেয়। ঈশার চোখের দিকে তাকানোর সাহস তার নেই। মিটিং শেষ হতেই সবাই হলরুম থেকে বেরিয়ে যায়। ঈশাও ফাইলগুলো গুছিয়ে বেরিয়ে যেতে লাগলো হল থেকে। অয়ন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ঈশার হাত ধরে ফেলে। অয়ন হাত ধরা ঈশা বেশ অবাক হয়ে যায়। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে সে। অয়ন ঈশার হাত ধরে বলতে লাগলো, ভুলগুলো আকাশ সমান, অপরাধগুলো ক্ষমার অযোগ্য। তবু চাই একটা সুযোগ, চাই ক্ষমা, চাই তোমার কাছে। একটিবার ক্ষমা করে দাও আমায়। ঈশা অয়নের বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অয়নের কথা কানে পৌঁছাতেই মনে পড়ে গেল সেই দিনের অপমানের কথা। না চাইতেও চোখের পাতা ভারী হয়ে যায় তার। ঈশা অয়নের দিকে দৃষ্টিপাত না করে কান্না ভেজা কণ্ঠে বলছে, হাতটা ছাড়ুন প্লিজ, এসব নাটক আমার পছন্দ না। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত হাত ছাড়বো না। বলো, ক্ষমা করেছো আমায়? আপনি ক্ষমা পাবার অযোগ্য, হাতটা ছেড়ে দিন। অয়ন ঈশার হাতটা ভীষণ যত্নে আলতো করে হেঁচকা টেনে ঈশাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। ঈশা অয়নের থেকে নিজের চোখের জল আড়াল করছে, কিন্তু অয়ন সেটা দেখে ফেলে। অয়ন ঈশার চোখের নিচে চলে আসা নোনা জল নিজ হাতে মুছে দিল। পরম আবেশে অয়ন স্পর্শ করে ঈশার গাল জোড়া। ঈশা কাঁপা কাঁপা গলায় বলছে, যখন ইচ্ছে অপমান করবেন, আবার যখন ইচ্ছে ভালোবাসা দেখাবেন। আমি একটা খেলার পুতুল আপনার কাছে, তাই না? ঈশা, বিশ্বাস করো, আমি তোমাকে ভুল বুঝে এমনটা করেছি। একটিবারের জন্যেও তোমাকে বিশ্বাস করিনি আসলে। ঈশা অগ্নি দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। রাগে ফিসফিসিয়ে বলছে ঈশা, বিশ্বাস, ভুল বোঝা, এই সবের কোনো প্রয়োজন নেই। আমি এখানে কাজ করি আর আপনি আমার বস। আর কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে। ও ভুল বললাম, আদৌ কখনো কোনো সম্পর্ক ছিল না। অয়ন ঈশার কথা শেষ হতেই ঈশাকে নিজের দিকে টেনে নিয়ে আসে। ঈশার কপালের উপর উড়ে আসা চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে অয়ন মৃদু কণ্ঠে বলছে, সম্পর্ক ছিল, আছে আর থাকবে, যতটাই বাধা আসুক না কেন। ঈশা অয়নের চোখের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি ছেড়তে বলেছি। আপনার অনেক টাকা আছে, আপনার চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলবে না, কিন্তু কেউ যদি দেখে আমি আপনার এতটা কাছে আছি তবে আমার চরিত্র নিয়ে আবার প্রশ্ন উঠবে। মানুষ আবারও আমাকে পতিতার সাথে তুলনা করবে। নিজেকে আর নিচে নামাতে চাই না আমি। দয়া করে আমার থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করুন। আপনার জন্য আমি আমার চরিত্রে কোনো কালিমা লেপন করতে পারবো না। অয়ন ঈশার চোখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। ঈশার কথা শুনে প্রচন্ড রাগ উঠে যায় অয়ন। অয়ন রাগে গজগজ করতে করতে ঈশাকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলছে, কে কি বললো সেটা কথা নয়। আমার সামনে তোমাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে তাকে আমি খুন করে ফেলবো। তাই না? খুন করে ফেলবেন তাদের? আচ্ছা, কতজনকে খুন করবেন? কত অয়নের মুখ বন্ধ করবেন আপনি? যদি পারেন তো নিজের আগে খুন করুন। নিজের চিন্তাধারাকে গলা টিপে হত্যা করুন মিস্টার অয়ন চৌধুরী। এতে করে আমার আঘাতে লাঘব না হলেও পরবর্তীতে অন্য কেউ অন্তত চরিত্র নিয়ে বাজে কথা থেকে মুক্তি পাবে। ঈশা অয়নের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে যেতে লাগলো। অয়ন ঈশার যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। অপেক্ষা একটিবার ঈশা পিছন ফিরে তাকাক তার দিকে। একটিবার বুকে এসে বলুক, ভালোবাসি তো তোমায়, অনেক ভালোবাসি। অয়ন স্যার কেবিনে যাবেন না। মিস্টার গোমসের কৌতূহলপূর্ণ কণ্ঠস্বর অয়নের ভাবনার অবকাশ ঘটালো। অয়ন নিজের চোখ আলতো করে কচলাতে কচলাতে মিস্টার গোমসকে উদ্দেশ্য করে বলল,
উফ মিস্টার গোমস, হলরুমে প্রচণ্ড ধুলো উঠছে। এইসব ধুলো চোখে অসহ্য জ্বলা সৃষ্টি করে, একটু পরিষ্কার করে দিবেন কেমন? কথাটি শেষ করতেই অয়ন চৌধুরী হলরুম থেকে হনহন করে বেরিয়ে যায় নিজের কেবিনের উদ্দেশ্যে। অয়নের কথা শুনে একটু অবাক হয় মিস্টার গোমস। এয়ার কন্ডিশন করা রুমে ধুলো আসে কি করে? ভাবছেন মিস্টার গোমস অয়ন চৌধুরী এই রুমের ধূলিকণার জন্য নয়, তার মনের ভিতর যে ধুলো জমে আছে সেটা বোঝাতে চেয়েছে। ঈশা নিজের ডেস্কে বসে আছে, কাজে মন বসছে না তার। এই লোকটা একটা গোলক ধাঁধা, তাকে সঠিকভাবে বোঝা বড্ড দায়। আসলে কি চায় উনি? যখন ইচ্ছা হয় একদম নিচে নেমে যায় উনি, আবার যখন ইচ্ছা হয় তখন আবার আকাশ ছোঁয়া। এই লোকটা আসলে আমার থেকে কি চায়? বাঁচতে দিবে না আমায়? কি জন্য? আমার কি একটু শান্তিতে বাঁচার অধিকার নেই? নারী হয়ে কি আমি ভুল করেছি? হ্যাঁ, হয়তো ভুল করেছি আমি। তাই তো অয়ন চৌধুরী আমাকে ভালোবেসে এই চোখের নোনা জল উপহার স্বরূপ দিয়েছেন না ভুলে যাওয়ার মতো কিছু তিক্ত অভিজ্ঞতা। ভালোবাসি বললেই হয় না, এটা একটা সস্তা শব্দে পরিণত হয়েছে। যখন তখন যে কেউই বলতে পারা যায় ভালোবাসি, কিন্তু আদৌ কি সেটাকে ভালোবাসা বলে? ভালোবাসা শব্দটা ব্যবহার করে মানুষ দিনের পর দিন আঘাত করে বুকের বাম পাশে, যে আঘাতটা 1000 বার চেষ্টা করলেও ভুলে যাওয়া মুশকিল। ভালোবাসার মানে ভালো রাখা। হ্যাঁ, ভালো রাখার অপর নাম ভালোবাসা। কাউকে ছোট করে কখনো ভালোবাসা প্রকাশ করা যায় না। ল্যাপটপে টুকটুক করে টাইপিং এর শব্দ ভেসে আসছে ঈশার কানে। সবাই কাজে ব্যস্ত, আমাকেও ব্যস্ত হতে হবে। অয়ন কেবিনে বসে বসে ঈশাকে তার বলা প্রতিটা কথা নিজের মনে করে ভাবছে। সত্যি এতটা বাজে মন্তব্য করেছি আমি? নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। এই ছিল আমার ভালোবাসা? ও হ্যাঁ, ঈশা ঠিক বলেছে, আমার মতো একটা মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই, আর না কারো কাছে ক্ষমা পাওয়ার যোগ্যতা। ঈশার মায়াবী চোখের দিকে তাকিয়ে অয়ন ভাবছে, যে কয়টা দিন বেঁচে থাকবো সেই কয়টি দিন রোজ রোজ না না অজুহাতে আমি তোমার থেকে ক্ষমা চাইব। জানো প্রিয়, আল্লাহ সব ভুলের ক্ষমা করে দেয়। তুমি তো তার অসাধারণ সৃষ্টি, তবে তুমি কেন ক্ষমা করতে পারবে না আমায়? উক্ত কথা শেষ করতে করতে অ্যালকোহল নামক তীব্র নেশাময় মেডিসিন দিয়ে গলাটা ভিজিয়ে নেয় অয়ন। হ্যাঁ, মেডিসিন তো বটেই, খুব সহজেই কারো মাথা থেকে কোনো প্রিয় একজনের চেহারাটাও অনুভূতিগুলো মুছে দেয়। অয়ন একের পর এক প্যাক নিঃশেষ করে দিচ্ছে, চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে তার। হঠাৎ করে অয়নের কেবিনে প্রবেশ করে ফারজানা অয়নকে দেখে বেশ অবাক হয়ে যায়। ফারজানা অয়নকে উদ্দেশ্য করে বলছে, ওই আয়ান, কি করছিস তুই? পাগল হয়ে গিয়েছিস নাকি? ফারজানার কর্কশ গলায় অয়নকে বাধ্য করলো তার দিকে দৃষ্টিপাত করতে। অয়ন ফারজানার দিকে মুখ তুলে তাকালো, বেশ রেগে আছে মনে হচ্ছে সে। অয়ন কিছুই বলল না তাকে। অয়নকে নীরব দেখে ফারজানা অয়নের কাছে এসে বলল, আমি সত্যি জানি না তোর কি হয়েছে, কেন এমন করছিস তুই? জীবনটা গল্প এভাবে শেষ করে দিস না আয়ান। একটা বার নিজেকে নিয়ে ভেবে দেখ, তুই এখনো তো এমন ছিলি না। হৃদ্রতা চলে যাওয়ার পর কতটা সুন্দর করে নিজেকে মেনে নিয়েছিলি, এতটা সফল হয়েছিলি। তবে আজ কেন? কারণ মরার নেশায় আসক্ত হয়ে যাচ্ছিস। বল না আয়ান, কিসের জন্য এমন করছিস তুই? ফারজানার কথার জবাবে অয়ন মৃদু হেসে বলল, হৃদ্রিতা যা যা করেছে আমার সামনে করেছে। আমি ওকে ভুল করে নিজের ভালোবাসাটা উপহার হিসেবে দিয়েছি, আর ও তার ব্যবহার করেছে। তাই ও চলে যাওয়ার পরেও কষ্ট হয়নি আমার। কিন্তু ঈশাকে আমি ভুল বুঝে দিনের পর দিন আঘাত করেছি, এতটা আঘাত করেছি যে সে আমার মৃত্যু চায়। হ্যাঁ, ওর মন সেটাই চায় যে আমি এখন বলছি। নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আমি, দ্বিতীয়বার কারো প্রতি তীব্র আসক্ত হয়ে। না পারলাম তার কাছে নিজেকে প্রকাশ করতে, আর না পারলাম তার মনে একটু জায়গা করতে। সব ভুল আমার, তাই নিজেকে সাজা দেওয়ার বিকল্প নেই। ফারজানা কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যি বাকরুদ্ধ হয়ে গেল সে। অয়ন চৌধুরী এতটা দুর্বল হতে পারে জানা ছিল না তার। অফিস শেষ করে ঈশা নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ রাস্তাটা কেমন যেন ফাঁকা লাগছে ভীষণ, কোনো গাড়িও দেখা যাচ্ছে না। একটু ভয় হচ্ছে তার। নির্জন জায়গায় থাকা নিজের কাছে সেফ মনে হয় না কোনো নারীর কাছে,
কারণ এই নির্জনতার সুযোগ নিতে সর্বদা প্রস্তুত থাকে মানুষের মতো দেখতে কিছু পশু। এই পশুগুলো নারীকে মানুষ মনে করে না, মনে করে কোনো লোভনীয় খাদ্য। তাই তো অহরহ ঘটছে ধর্ষণের মতো জঘন্য কাজ। নিজের জীবনকে নরক বানিয়ে বেঁচে থাকার চেয়ে আত্মহত্যার পথ অনুসরণ করে হাজারো নারী। কথাগুলো ভাবতেই গা শিউরে ওঠে ঈশার। দূরে দেখা যাচ্ছে একটা রিক্সা আসছে, বাকিটা পথ এই রিক্সায় করেই যেতে হবে তাকে। রিক্সাটি ঈশার সামনে আসতেই ঈশা রিক্সাওয়ালা মামাকে বলল, মামা যাবেন? রিক্সাওয়ালা প্রথম একটু থ হয়ে থেকে অতঃপর বলতে লাগলো, যামু, তবে ভাড়া বাড়ানি দিতে হইব। ঈশা কিছু না ভেবে রিক্সায় উঠে বসে। হ্যাঁ চলুন, সমস্যা নেই, ভাড়া বেশি দিব, তাড়াতাড়ি চলুন। রিক্সাওয়ালা মামা বাঁকে হেসে ঈশাকে নিয়ে এগিয়ে চলল। উনি হাসিটা একটু রহস্যজনক মনে হলেও কিছু করার উপায় নেই। এই মুহূর্তে যদি এই রিক্সায় করে না যায় তাহলে বাকি পথ হেঁটে হেঁটে যেতে হবে। আপন গতিতে ছুটে চলেছে রিক্সাটা। কিছু দূর যেতেই হঠাৎ করে রিক্সাটা থেমে যায়। ঈশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো মামাকে, মামা, রিক্সা থামালেন কেন? রিক্সাওয়ালা মামা শান্ত কণ্ঠে জবাব দিলেন, কাম আছে, এর লাইগা থামাইছি। মানে কি কাজ? সময় তো বুঝবেন, এখন চুপ কইরা বইয়া থাকেন, আমি আসতেছি। কথাটা বলেই রিক্সাওয়ালা মামা চলে যায় রাস্তার পাশে থাকা ঝোপের আড়ালে। ঈশার মনে ভীষণ ভয় কাজ করছে। আচ্ছা, কোনো বিপদের ইশারা নয় তো এটা? মিনিট দুয়েক যেতেই হঠাৎ করে ঈশা রিক্সার সামনে তাকাতেই চমকে ওঠে ঈশা। রিক্সা থেকে সে দেখতে পায় কয়েক পা দূরে একটা মোমবাতি জ্বলছে। পথের মাঝে এমন মোমবাতি দেখে বেশ অবাক হয়ে যায় ঈশা। এদিকে ওদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে রিক্সা থেকে নেমে পড়ে। রিক্সা থেকে নামতেই ঈশা ওই মোমবাতির দিকে এগিয়ে যায়। মোমবাতির আলো মিটমিট করছে। ঈশা মোমবাতির কাছে আসতেই ধুম করে ল্যাম্পপোস্টের আলো নিভে যায়। মনে হলো লোডশেডিং হয়েছে। ল্যাম্পপোস্টের আলো নিভে যাওয়ার কয়েক মিনিট পর কতগুলো ফানুস ঈশার দৃষ্টি কাড়ে। ঈশা দেখতে পেল রং বেরঙের ফানুসে আকাশ ছেয়ে গেছে। হঠাৎ করে ঈশা আকাশ থেকে মাটির দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল তার সামনে ভীষণ সুন্দর করে একটা কেক সাজানো আছে। কেকটাই সুন্দর করে সাজিয়ে তার নামটি লেখা আছে। ঈশার ঠোঁটের কোণে হাসি ফুটল। এতটা আনন্দ হচ্ছে তার যা প্রকাশের ভাষা নেই। ঈশার হাস্যোজ্জ্বল চেহারা ও ছলছল চোখ জোড়া এদিক ওদিক তাকিয়ে খুঁজে চলেছে কোনো এক বিশেষ জনকে, যে বিশেষজন তার জন্মদিনটি মনে রেখেছে, যে বিশেষজন তাকে জন্মদিনে সবচাইতে বড় একটা সারপ্রাইজ দিয়েছে। এতটা চমৎকার উপহার তার জীবনে দ্বিতীয়বার আগে কখনো আসেনি। হঠাৎ করে ঈশার কানে ভেসে এলো শুভেচ্ছার ধ্বনি। ঈশা তার সকল কলিগকে একসাথে দেখে চমকে যায়। সবাই একসাথে তাকে উইশ করছে। তার জন্মদিনে এরকম সারপ্রাইজ পাবে কখনো কল্পনা করেনি সে। ঈশা মুখের উপর হাত চেপে ধরে নিজের আনন্দ জানান দিচ্ছে। অনু ঈশার কাছে এসে বলতে লাগলো, কি রে, কেমন লাগছে তোর? সারপ্রাইজটা কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে। ঈশা মৃদু হেসে জবাব দিল, কিন্তু এইসব করলো কে? তোরা সবাই মিলে এই প্ল্যান করেছিস, তাই না? আমার জন্মদিন তো আমার নিজেরই মাথায় ছিল না, তোরা যে মনে রেখেছিস তাও অনেক। সরি রে, আমাদেরও মনে ছিল না। এসব প্ল্যান আমরা করিনি। এই সব কিছু করেছে একজন বিশেষ মানুষ, যাকে তুই খুব ভালো করে চিনিস ও জানিস। অনুর কথা ঈশা অবাক না হয়ে পারল না। কার কথা বলছে অনু? এসব কিছু একজন বিশেষ মানুষ করেছে মানে কি? আমার তো কোনো বিশেষ মানুষ নেই। আর বাকি রইল অয়ন চৌধুরীর কথা। সে এইসব কোনো দিন না আগে কখনো করেছে আর না এখন করবে। আসলে ওনার নামটা মনে আসাই ভুল হয়েছে। অয়ন চৌধুরী সারপ্রাইজকে অপমান করতে পারে, ভালোবাসা না, কোনো ভালো কিছু উপহার হিসেবে দেয়া তার কাজ নয়। ঈশা বেশ কৌতূহল নিয়ে অনুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, আমার তো কোনো বিশেষ কেউ নেই, যে কে করেছে এসব পরিষ্কার করে বল। বলবো কেন, নিজেই দেখে নে। অনু ঈশাকে ইশারা করে সামনের দিকে তাকাতে বলল। ঈশা অনুর কথা মতো সামনের দিকে তাকাতেই দেখতে পায় একজন লোক অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। লোকটির ফেস দেখা যাচ্ছে না। ঈশা একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা অদ্ভুত রকম ভাবে দাঁড়িয়ে আছে, না ঈশার দিকে আসছে আর না ঈশার থেকে পালিয়ে যাচ্ছে। এক জায়গায় দাঁড়িয়ে আছে সে। ঈশা ধৈর্য ধারণ করতে পারছে না। ভীষণ কৌতূহল জাগছে তার মনে, কে হতে পারে এই লোক? বারবার মনের মধ্যে এই একই প্রশ্ন উকি দিচ্ছে। ঈশা সবাইকে অবাক করে দিয়ে দৌড়ে ছুটে আসলো লোকটির দিকে।
অন্ধকারে নিজেকে ঢেকে রাখা মানুষটি চায় না তার পরিচয় সবাই জানুক। ঈশা লোকটির মুখের দিকে তাকিয়ে বলছে, কে আপনি? আমি আপনাকে দেখতে চাই। লোকটি ঈশার কোনো কথার জবাব দিল না, নিশ্চুপ হয়ে আছে সে। ঈশা আবারও বলতে শুরু করলো, আমি আপনাকে দেখতে চাই। নিজেকে আড়াল করে আছেন কেন? সবার সামনে আসার সাহস নেই আপনার? এতটা ভীতু কেন আপনি? কথা বলুন, আমার প্রশ্নের উত্তর দিন। কে আপনি? কি আপনার উদ্দেশ্য? কি জন্য আমাকে এই উপহার দিয়েছেন? লোকটি এখনো কোনো জবাব দিল না। অফিসের সকল লোক নীরবে তাকিয়ে আছে ঈশা আর ওই লোকটির দিকে। সবাই জানলেও ঈশা জানে না এই লোকটি কে হতে পারে। ঈশা লোকটির হাত ধরে টানতে টানতে নিয়ে আসে আলোতে। আলোতে এনে ঈশা যখন লোকটির চেহারা দেখলো, সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল সে। এই লোকটি তাহলে এইসব করেছে? ঈশা অবাক হয়ে তাকিয়ে আছে লোকটির দিকে। সামনে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা লোকটি সত্যিই বিশেষ কেউ। ঈশা তার সামনে দেখতে পেল অয়ন চৌধুরীকে। ইয়েস, সেই অয়ন চৌধুরী যে তাকে রাস্তার মেয়ে বলেছে। এই সেই অয়ন চৌধুরী যে দিনের পর দিন তাকে নোংরা কথা শুনিয়েছে। এই সেই বিশেষ মানুষ যে কিনা ঈশাকে কাঁদিয়েছে, ঈশার মনকে ভেঙে দিয়েছে বারংবার। ঈশা অয়নের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলছে, এত সুন্দর সারপ্রাইজ কি করে দেন আপনি? মানে সত্যি আমি সারপ্রাইজড হয়ে যাই আপনার কাজগুলোতে। এতটা সারপ্রাইজড হয়ে যাই যে পরবর্তীতে সারপ্রাইজ নামক শব্দটা শোনার পরে খুশির থেকে ভয়ে আটকে উঠতে হয় আমার। ঈশার কথাগুলো নিশ্চুপ হয়ে মাথা নিচু করে শুনছে অয়ন। অয়নকে নিশ্চুপ দেখে ঈশা আবারও বলতে লাগলো, তা মিস্টার অয়ন চৌধুরী, আমি কি জানতে পারি এইসব নাটক কি জন্য করা হচ্ছে? কি প্রমাণ করার জন্য এসব করছেন আপনি? অয়ন মাথাটা উঁচু করে এদিক ওদিক তাকিয়ে মুখে মিছক হাসির রেখা এঁকে ঈশাকে উদ্দেশ্য করে বলছে, না না, কিছু প্রকাশ করতে বা কোনো নাটক করছি না আমি। তোমার জন্মদিন একটু সারপ্রাইজ দেওয়ার জন্য, আর বিশেষ করে তোমার মুখে একটু হাসি দেখার। অয়নকে সম্পূর্ণ কথা বলার সুযোগ দিল না ঈশা। ঈশা বেশ শব্দ করে হেসে উঠল। অয়নের কথা শুনে ঈশা হেসে হেসে বলল, আচ্ছা তাই? মানে আমার মুখের হাসি দেখার জন্য আপনি এত কিছু করেছেন? বিশ্বাস করুন মিস্টার অয়ন চৌধুরী, আপনার আসল রূপ কোনটা তা ভীষণ জানতে ইচ্ছে করে আমার। যে লোকটা দিনের পর দিন আমাকে কাঁদিয়েছে, আজ সে বলছে আমার মুখের হাসি দেখার জন্য। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। ঈশা কথা শেষ করতেই চলে যেতে লাগলো। অয়ন ঈশাকে চলে যেতে দেখে ধুম করে ঈশার হাত ধরে ফেলে। ঈশা আবারও বিরক্তি দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। ঈশা অয়নকে উদ্দেশ্য করে বেশ বিরক্ত নিয়ে বলতে লাগলো, আমি এই জিনিসটা একটু পছন্দ করি না। আর কোনো পছন্দ করেন না তাও জানি। ঈশা চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ, আপনার জন্য আমার খুশি মুখটা আবার মলিন হয়ে গেছে। আপনি না থাকলে আমি নিজের মতো করে খুশিতে থাকতাম। ঠিক আছে ঈশা, আমার কথা বাদ দাও। একটিবার ওদের কথা ভেবে বাধ্য হয়ে হলেও কেকটা কেটে যাও। কথা দিচ্ছি আমি এখান থেকে এখনই চলে যাচ্ছি। কথাটা বেশ হাস্যোজ্জ্বল মুখে বলল অয়ন। ঈশার একটু খারাপ লাগছে অয়নের জন্য। এইভাবে বলাটা কি উচিত হলো? অয়ন চলে যেতেই সবাই ঈশাকে ঘিরে ধরে। ঈশা সবাইকে নিয়ে নিজের জন্মদিন উদযাপন করে। অয়ন হাসি মুখে নিজের গাড়ির দিকে চলে আসে। বেশ আফসোস হচ্ছে তার। ইস, যদি ঈশার সামনে না যেতাম তবে হয়তো ওর মুখে এই হাসিটাই থাকতো। কি করব, আজ যে বড্ড ইচ্ছে করছিল ওর হাত ধরে একসাথে কেক কাটবো, কিন্তু তা আর হলো না। আর হবে কি করে? নিজের হাতেই তো তা বন্ধ করে দিয়েছি। কারো প্রতারণার শিকার হয়ে আমি অন্যকে বিশ্বাস করার শক্তি হারিয়ে ফেলেছি। কিরে, এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? ওখানে চল, সবাই কত এনজয় করছে, আর তুই এখানে একা। ইফতি অয়নের কাঁধের উপর হাত রেখে বলল কথাটা। অয়ন ইফতির দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দিল, উফ, করুক না এনজয়। ওদের আনন্দকে আমি মাটি করতে চাই না, তাই এখানে একা বসে আছি। মানে কি হয়েছে? অয়নের কথা বোধগম্য হলো না ইফতির। অয়ন ইফতিকে কিছু বুঝতে না দিয়ে বলল, শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। সে কি কোথাও যাচ্ছিস তুই? এই অয়ন শোন, আমাদের তো। অয়ন ইফতির কথা শুনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আসলে অয়ন চায় না তার বুকের দহন অন্য কারো কাছে প্রকাশ পাক। অয়ন বাসে এসে সবার অগোচরে নিজের রুমে চলে আসে। রুমে আসতেই অয়ন সোফার উপর হেল দিয়ে বসে পড়ে। আনমনে হেসে ফেলে অয়ন। ঈশার অবাক করা হাসি মুখটা ভাসছে অয়নের চোখে। কতটা অবাক হয়ে গিয়েছে সারপ্রাইজটা পেয়ে। পাগলিটা হয়তো ভেবেছে রাস্তাটা নির্জন, কিছু বিপদ হলেও তো হতে পারে। ধুর, আমিও না কি সব ভাবছি। ভার্সিটিতে র্যাগিং এর সময়
ঈশা ম্যামের আসল রূপ দেখা হয়েছে আমার। মানে সে যেমন কথা দিয়ে মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে, ঠিক তার কথা মতোই তার হাতের জোর। ছেলেগুলো কি মারটাই না মেরেছে ওদিন। ওর ক্লাসমেটরাও ওকে ধরে রাখতে পারে না। উফ, কি ডেঞ্জার মেরে বাবা, ওর কোনো বিপদ হতেই পারে না। ঈশার কথা ভাবতেই মনের মধ্যে অজানা আনন্দের স্রোত বয়ে গেল অয়নের। অয়ন ফ্রিজ থেকে ড্রিঙ্কসের বোতল নিয়ে প্যাক বানাচ্ছে। আজকাল গলাকে ভিজানোর অসাধারণ কৌশল হিসেবে এটি তার প্রিয় হয়ে গেছে। অয়ন ড্রিঙ্ক করছে আর ঈশার কথাগুলো মনে করছে। মেয়েটা ভুল কিছু বলেনি, আমি সত্যি ক্ষমার অযোগ্য। সকাল হতেই ঈশা নিজের বিছানা থেকে উঠে যায়। অয়নকে যতটাই ঘৃণা করি না কেন, সত্যি বলতে ওর পাগলামিগুলো বড্ড ভালো লাগে। রেস্টুরেন্টে সেই ঘটনাটা মনে পড়তেই আনমনে খিলখিল করে হেসে ফেলল ঈশা। আমার কিছু যেতে হয় না, সেটা ঠিক ভাবে। কেউ আমাকে নিয়ে বাজে মন্তব্য করলে তার কষ্ট হয়, অথচ নিজে যখন আমাকে ভুল বুঝে অযথা আঘাত করে আমার বুকে, তখন তার কোনো কষ্ট হয় না। একটিবার চিন্তা করে না আমি যাকে এতটা অপমান করছি, আসলে কি সেই মানুষটি আমার অপমান সহ্য করতে পারবে? তো সরি, ভুল বললাম। সে তো ভাবে আমি মানুষ না, আমার অনুভূতি নেই, আমার বোধহয় শক্তি হয় না, তাই তার করা সব অপমানে জবাব সরি, একটা ছোট্ট সরি। ঈশা উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল সে। রেডি হতে গিয়ে হঠাৎ করে তার চোখ পড়ল একটা সাজানো গোছানো গিফটের দিকে। এমনিতে কাল অনেক গিফট পেয়েছে, তবে এই গিফট একটু অদ্ভুত। ওই যে হয় না, হাজারো জিনিসের মধ্যে কিছু জিনিস সবার আগে দৃষ্টি আকর্ষণ করে, ঠিক তেমন কিছু। ঈশার এই গিফটের প্যাকেটটা দৃষ্টির অগোচরে রইল না। ঈশা গিফটের প্যাকেটটা হাতে নিয়ে আপন মনে চিন্তা করছে, কে দিতে পারে এটা? উপরের নামও লেখা নাই। আচ্ছা, খুলে দেখি কি আছে এটাতে। যদিও গিফটটা আমার জন্য পাঠানো হয়েছে, তবু খুলতে কেমন যেন একটু ইতস্তত বোধ হচ্ছে। কিছুটা সময় থমকে থেকে ঈশা গিফটের প্যাকেট খুলতে লাগলো। প্যাকেট খুলে ঈশা ভীষণ চমকে যায়। তার সবচেয়ে প্রিয় রঙের একটা শাড়ি, তার সাথে ম্যাচিং করা অনেকগুলো চুড়ি আছে, সাথে একটা ছোট্ট চিরকুট। শাড়িটা বিছানায় রেখে চিরকুটটা খুলতে ঈশার চোখে পড়ে একটা বড় অক্ষরে লেখা লাইন। লাইনটিতে ছিল, জীবনের প্রতিটি সকাল এমন ভাবেই তোমার ঠোঁট জুড়ে হাসি উকি দিক, ভালো কাটুক তোমার প্রতিটি মুহূর্ত। সুপ্রভাত প্রিয়। আনমনে হেসে ফেলে ঈশা। চিরকুটটা মুঠোবন্দি করে ভাবছে ঈশা কি লিখতে পারে এটা। অয়ন? না, সে তো হতেই পারে না, কারণ এইসব ছোট্ট জিনিসের মধ্যে কতটা আনন্দ লুকিয়ে থাকে সেটা তার জানার কথা নয়। তবে কে লিখতে পারে? চিরকুটটা টেবিলের উপর রেখে ঈশা শাড়ি পরতে ব্যস্ত হয়ে পড়ে। ঈশা শাড়ি পরে হালকা মেকআপ করে নিল। ঠোঁটের উপরে খয়েরি কালারের লিপস্টিক, চোখে কাজল দিতেই মনের হচ্ছে কোনো এক অপূর্ব সুন্দরী দাঁড়িয়ে আছে আয়নার সামনে। নিজের দিকে তাকিয়ে মৃদু হাসলো ঈশা। সত্যি এই শাড়িটা তার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। অয়ন তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ি চলছে তার আপন গতিতে। অয়ন পিছনের সিটে চোখ জোড়া বন্ধ করে কল্পনা করছে ঈশাকে। শাড়িতে তাকে বেশ সুন্দরী লাগবে। হুম, ঈশা তো এমনিতেই সুন্দরী, তার শাড়িতেও আর রেগুলার ড্রেসেও। কিন্তু কথা হচ্ছে, আদৌ কি সেটা শাড়িটা পরবে, নাকি তার চোখেই পড়বে না আমার দেয়া এই সামান্য উপহারটুকু? হয়তো পড়বে না, কারণ সে আর আমাকে নিয়ে ভাবছে না। যদি ভাবতো তবে অবশ্যই কাল একটিবারের জন্য হলেও বলতো থাকার জন্য। অফিসের সামনে আসতেই ড্রাইভার গাড়ি ব্রেক করলো। অয়ন চোখের পাতা খুলে ব্লেজারটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে কেবিনের দিকে হাঁটা শুরু করলো। অফিসে ঢুকে একটু অবাক হলো অয়ন। তেমন কোনো লোক এখনো আসেনি, তার মানে কি সে আজ তাড়াতাড়ি চলে এসেছে? হ্যান্ড ওয়াচের দিকে তাকাতেই দেখতে পেল হ্যাঁ, একটু আগেই চলে এসেছে সে। অয়ন সামনের দিকে দুপা এগিয়ে আসতেই পিছন থেকে কারো হেঁটে আসার শব্দ তার কানকে স্পর্শ করে। অয়ন পিছন ফিরে তাকালো, দেখার জন্য কে এসেছে। পিছনে ফিরতেই অয়ন জাস্ট থ হয়ে যায়। এই কি দেখছে সে? তার বর্ণনা মিথ্যে প্রমাণ হলো। অয়ন দেখতে পেল ঈশা চলে এসেছে। ঈশার পরনে তার দেয়া শাড়িটি দেখে অয়ন খুশি হওয়ার থেকে অবাক হয়ে যায় বেশি। এতটা সুন্দরী কেউ হতে পারে? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সামনে ঈশা দাঁড়িয়ে আছে। ঠোঁটের উপর গাঢ় খয়েরি রঙের লিপস্টিকটা অয়নের দৃষ্টিকে করেছে সিক্ত। অয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার দিকে। ঈশা অয়নকে দেখতে পেয়েও না দেখার ভান করে তাকে এড়িয়ে গেল। অয়নকে ক্রস করে ঈশা একটু এগিয়ে যেতেই ফিসফিস করে অয়ন বলে উঠল, অসম্ভব সুন্দরী লাগছে তোমায়, ধন্যবাদ শাড়িটা পরার জন্য।
অয়ন কথাটা বেশ ধীরে বললেও ঈশার কান অব্দি পৌঁছায় কথাটা। ঈশা অয়নের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করতে অয়ন চুপ করে যায়। অয়ন ভাবছে এ বুঝি রেগে যাবে ঈশা, আবারও ভীষণ কড়া কথা শুনিয়ে দিবে সে। ঈশা অয়নের দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলতে লাগলো, যদিও জানতাম না শাড়িটা আপনার দেওয়া, যদি জানতাম তবে কখনোই পরতাম না। আর যদি ব্যবস্থা থাকতো চেঞ্জ করার, তবে এক্ষুনি চেঞ্জ করে নিতাম। আপনার দেওয়া প্রতিটি উপহার বারবার যন্ত্রণা দিয়েছে আমায়, আর চাই না কোনো আঘাত পেতে। অয়ন ঈশার চোখের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে, বলল, এতই যখন আমার উপর রাগ তোমার, তবে খুলে ফেলে দিলেই হয় শাড়িটা, কোনো সমস্যা নেই আমার। এমনিতে তুমি শাড়ি না পরলেও বেশ মানাবে। অয়নের কথা শুনে ঈশার মাথায় রক্ত উঠে যায়। ঈশার আগে গজগজ করতে করতে অয়নকে উদ্দেশ্য করে বলল, মানুষ এতটা নিচু কথা বলতে পারে তা আমার আগে থেকেই জানা ছিল, তাই আমি বিকল্প ব্যবস্থা করেই এসেছি। অয়ন মৃদু হেসে জবাব দিল, রাগলে খুব একটা খারাপ দেখায় না তোমায়, একটু রাগানোর জন্য কথাটা বলেছি, চেঞ্জ করতে হবে না। ঈশা কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। সকাল সকাল এই লোকটা তার বাজে মন্তব্য করা শুরু করে দিয়েছে, আর দিবে নাই বা কেন? নিচু মানসিকতার লোকদের কি আর মুখে লাগাম থাকে নাকি? ঈশা অয়নকে উদ্দেশ্য করে তাচ্ছিল্য করা হাসি দিয়ে বলল, আপনি ভাবলেন কি করে আপনার দেওয়া নোংরা উপহার আমি শরীরে জড়াবো? আমি শুধুমাত্র আপনাকে না, আপনার দেওয়া সব কিছুকেই ঘৃণা করি, সেটা আপনার নাম হোক বা আপনার দেওয়া কোনো উপহার। ব্লাডি মাইন্ডেড পিপল। রাগে গজগজ করতে করতে ঈশা অয়নের সামনে থেকে চলে যায়। অয়নও কম কিসে, পিছন থেকে ঈশার পিছু সেও চলে আসে। ঈশা ওয়াশরুমে ঢুকতে যাবে এমন সময় অয়ন ঈশার হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে। ঈশা অয়নের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলছে, এসব কি হচ্ছে? এটা অফিস অয়ন চৌধুরী, আপনার বাড়ি নয় যে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবেন আপনি। হ্যাঁ জানি, এটা অফিস, আমার বাড়ি না। আর এটাও তোমার বোঝা উচিত, আমি তোমার বস, স্বামী না। মানে কি বলতে চান আপনি? আমি বলতে চাই আমাদের ঘরের ঝগড়া, রাগ, অভিমান এখানে দেখানোর কি প্রয়োজন আছে? শাড়িটা বাসায় গিয়ে চেঞ্জ করবে, এখানে না। ঈশা অয়নের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলছে, লিসেন মিস্টার অয়ন চৌধুরী, আমি জাস্ট বাধ্য হয়ে এখানে পড়ে আছি। তা না হলে মরে গেলেও আপনার এই ভালো মানুষের মুখোশ পরা চেহারাটা দেখার জন্য কখনো আসতাম না এখানে। হাত ছাড়ুন বলছি। ধরে রাখার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই নেই আমার। ছেড়ে দিব একটা শর্তে, শর্তে রাজি না হলে এই হাত সারাদিন ধরে রাখবো আমি। উফ, অসহ্যকর। আপনার শরীরে মনে হয় গন্ডারের চামড়া, তাই লজ্জা লাগে না আপনার? এই পুরনো কথাগুলো শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। স্টকে কি নতুন কোনো কথা নেই তোমার? থাকলে বলতে পারো, আমি প্রস্তুত আছি শোনার জন্য। এই লোকটা এভাবে মানবে না, কিছু একটা করতে হবে। ঈশা চরম বিরক্তি নিয়ে অয়নকে বলতে লাগলো, কি শর্ত? আহ, এই তো শোনা লাইনে এসেছো তুমি। আচ্ছা, এতটা সেলফিশ কেন গো তুমি? মানে আমি হাত ধরে রেখেছি, তোমার সহ্য হচ্ছে না? আচ্ছা শুনো, শর্তটা হলো এই শাড়িটা খুলে ফেলা চলবে না। যদি মানো তবে আমি কথা দিচ্ছি বিরক্ত করব না তোমায়। ঈশা কোনো উপায় না পেয়ে অয়নের শর্তে রাজি হয়ে যায়। এই লোকের শর্তে রাজি না হয়ে উপায় কি? যে কোনো সময় বদলে যেতে পারে, তাই রাজি হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অয়ন ঈশার হাত ছেড়ে দিতে ঈশা অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যায় নিজের ডেস্কের দিকে। অয়ন ঈশার চলে যাওয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। আপন মনে বলছে অয়ন, আমার হতেই হবে, জীবনটা এমন করে নষ্ট আমি করব না। ভুল করেছি, তার শাস্তি দিবে, সমস্যা নেই। তবে এটা ভেবো না আমি মুক্তি দিব তোমায়। সারাদিন কাজ করে সন্ধ্যের দিকে ঈশা অফিসের গাড়ি করে বাসায় ফিরল। বাসায় আসতে ঈশা বেশ অবাক হয়ে যায়, এসব কি হচ্ছে? ঈশা বাসায় আসতেই দেখতে পায় তাদের বসার রুমে অনেক মানুষের আগমন। ঈশা একটু অবাক হয়ে দরজার সামনে দাঁড়িয়ে সকলকে চোখ দিয়ে মেপে নিচ্ছে। এই মুখগুলো ঈশার অচেনা। ঈশাকে দরজার দিকে দেখতে পায় ঈশার মা রেহেলা বেগম। রেহেলা বেগম ঈশাকে দেখা মাত্রই হাস্যোজ্জ্বল মুখে ঈশাকে বলে উঠল, ঈশা তুই কখন আসলি? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। রেহেলা বেগমের মুখের হাসি জানান দিচ্ছে তার মনের আনন্দ। ঈশার কাছে গিয়ে ঈশার হাতটি পরম আবেশে স্পর্শ করেন উনি। অতঃপর সকলের উদ্দেশ্যে মৃদু কণ্ঠে বলছে রেহেলা বেগম, একটু অপেক্ষা করুন আপনারা, আমি ঈশাকে রেডি করে নিয়ে আসছি। ঈশা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এইসব। এই লোকগুলোই বা এখানে কেন?
ঈশা তার মায়ের সাথে রুমে এসেই কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকায় রেহেলার দিকে। ঈশা বলছে, মায়ের কি হচ্ছে? এই লোকগুলো কারা? রেহেলা বেগম মৃদু হেসে জবাব দিল, আরে তুই বুঝতে পারছিস না কিছু? ওনারা তোকে দেখতে এসেছে। তোর বাবার তো ছেলে বেশ পছন্দ হয়েছে। শুধু তোর বাবার না, আমাদের সবারই খুব পছন্দ হয়েছে। তুই রেডি হয়ে নে তাড়াতাড়ি মা, এইবার ভালো ভালো বিয়েটা হলেই হয়। রেহেলা বেগমের কথাটা ঈশার বুকে এসে গেঁথে যায়। এক মুহূর্তের জন্য থ হয়ে গেল ঈশা। অন্য কাউকে বিয়ে করতে হবে কথাটা কেমন যেন অসহ্য যন্ত্রণা দিচ্ছে মনে। বারবার নিজেকে অসহায় মনে হচ্ছে নিজের কাছে নিজেকে। না চাইতেও অয়নের কথাটা মনে পড়ে যেতেই নিজেকে সামলে নিল ঈশা। ভাবনার অবকাশ ঘটিয়ে ঈশা তার মায়ের উদ্দেশ্যে মৃদু কণ্ঠে বলে উঠল, আচ্ছা, আমি তৈরি হয়ে আসছি। কথাটা শেষ করতেই রেহেলা বেগম খুশিতে আত্মহারা হয়ে রুম থেকে বেরিয়ে যায়। ঈশা নিজের রুমের মধ্যে থ মেরে বসে আছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। কেন এমনটা হচ্ছে? অন্যের কথা কি পড়ছে মনে? না, কেন পড়বে? ওকে তো ভালোবাসা বারণ, নিচু মানসিকতার মানুষ একটা। ওকে আমি ভালোবাসতে পারি না। ওর জন্য আমার ঘৃণাটাই শ্রেয়। তবে কেন আমি অন্য কারোর কথা ভাবতে পারি না? কেন কারণে অকারণে তার কথা মনে পড়ে আমার? কেন অয়ন? খুব কি বেশি ভুল হয়ে যেত আমার মতো করে আমায় বুঝলে? খুব কি অপরাধ করে ফেলেছি আমি তুমিময় আসক্তিতে পড়ে? হ্যাঁ, হয়তো ভুল। তা না হলে একা একা নিজের চোখের জল ফেলতাম না। এমনিতেই চলে যাব অয়নের থেকে, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে যেতে হবে তা জানা ছিল না। ঈশা আপন মনে কথাগুলো ভাবতে লাগলো। হঠাৎ করে ঈশা নিজের চোখ মুছে নিজের মাথায় নিজের টোকা দিয়ে মৃদু হেসে বলতে লাগলো, অয়ন, আমাকে অপমান করেছিস না? এখন দেখ কেমন লাগে। ভালোবেসে আমার জন্য উপহার পাঠানো দেখাচ্ছি। আমিও তোকে দেখিয়ে দিব ঈশা কি করতে পারে। আমি তোমায় ভুল বুঝে অপমান করেছি, ক্ষমা করে দাও। আমার কথাগুলো শুনে শুনে আমার অভ্যাস হয়ে গেছে। নতুন কিছু বলো মিস্টার অয়ন চৌধুরী। উপহার পাঠানো লাগবে না আর। এখন থেকে আমি উপহার দিব আপনাকে। অন্য কোনো ভালো মনের মানুষকে বিয়ে করে নিজেকে সুখী করতে পারে ঈশা, দেখিয়ে দিব আমি। আর অয়নকে কষ্ট দেওয়ার এর থেকে ভালো উপায় আমার জানা নেই। কথাটা শেষ করে ঈশা রেডি হয়ে নিচ্ছে। জেদ পূরণ করতে যাই সে করছে না কেন, তার মন কিন্তু শান্ত হচ্ছে না। বড্ড ব্যাকুল হয়ে আছে ঈশার মন। রেডি হয়ে একদম নিজেকে সাজিয়ে গুছিয়ে ঈশা চলে আসে পাত্রপক্ষের সামনে। ঈশাকে দেখে তারা বেশ খুশি হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। ঈশার বাবা ছেলের উদ্দেশ্যে বলল, বাবা, এই হলো আমার মেয়ে ঈশা, আর ঈশা এই হলো আসিফ চৌধুরীর ছেলে আবির। ঈশা আবিরের দিকে দৃষ্টিপাত করলো না। ঈশাকে দেখে বোঝা যাচ্ছে সে খুব অস্বস্তিতে আছে। ঈশাকে তাদের সামনে বসানো হলো। আবির অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার দিকে। এতটাও সুন্দরী কেউ হতে পারে ভাবছে আবির। ঈশা বেশ লক্ষ্য করে যে আবির তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আবিরের বাবা ঈশাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মা, বলো তো আবিরকে কি তোমার পছন্দ হয়েছে? ঈশা নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে আছে। কি বলবে তা তার জানা নাই। এমনিতে লোকটা দেখতে অতটাও খারাপ না, কিন্তু আমি কেন মুখে কোনো উত্তর দিতে পারছি না। ঈশা মাথা নিচু করে ভাবছে এইসব কথা। ঈশার নীরবতা সবাইকে একটু চিন্তিত করলো। আবিরের বাবা ঈশাকে নির্ভয় দিয়ে বলল, মা বলো, তুমি সমস্যা নেই কোনো, বলো পছন্দ হয়েছে কি হয়নি। ঈশা নিশ্চুপ থেকে মাথাটা হ্যাঁ সূচক নাড়ল। ঈশার উত্তরটা সবার বেশ পছন্দ হয়েছে, আর সবাই এই উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঈশার বাবা হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, যাক, মেয়েও রাজি, আর ছেলে তো আরো আগে থেকে রাজি, আর কোনো সমস্যা নেই। আবিরের বাবা বলল, হ্যাঁ, আর কি সমস্যা থাকতে পারে? আর কোনো সমস্যা নেই। এখন ভালো একটা মুহূর্ত দেখে ওদের বিয়ের ব্যবস্থা করলেই হয়। জি ভাই, একদম ঠিক বলেছেন। ওদেরকে পাশাপাশি মানাবেও ভালো। জি, আর বলতে ঈশা ও আবিরের পরিবার কথা বলছে নিজেদের মধ্যে। এই এত লোকজনের মধ্যে শুধুমাত্র ঈশা আর আবির নিশ্চুপ হয়ে আছে। ঈশা মাথা নিচু করে ভাবছে, জেদের বশে কি আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে চলেছি? আর তার বিপরীত দিকের লোকটা ভাবছে, ঈশা দেখতে এত সুন্দরী কেন? ওর চোখে কি মায়া! ওর দিকে তাকিয়ে চোখে তৃষ্ণা মিটাই আমি। কথাটি শেষ করে তারা আবির আর ঈশার বিয়েটা আগামী মাসে ঠিক করলো।
অতঃপর সবাই চলে যায়। ঈশাও নিজের রুমে এসে চেঞ্জ করে নিল। বিছানায় বসে এক ধ্যানে অয়নের কথা ভাবছে সে। যদি অয়ন আমাকে ভালোবাসতো তবে আজ গল্পটা একটু ভিন্ন হতো। অয়ন বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। আজ সারাদিন কাজ করে ভীষণ ক্লান্ত লাগছে তার। বিছানায় পিঠ ছোঁয়াতেই ফোনটা বেজে উঠল অয়নের। অয়ন ফোনটা হাতে নিতেই ফোনের স্ক্রিনে দেখতে পেল ফারজানার কল এসেছে। অয়ন কলটা পিক না করে ফোনটা সাইলেন্ট করে দিল। ফারজানা আরো 2-1 কল করে কিন্তু অয়নের কোনো রেসপন্স পেল না। বাধ্য হয়ে কল করা অফ করলো ফারজানা। অয়ন কিছু সময় শুয়ে থেকে উঠে পড়লো বিছানা থেকে। ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার জন্য চলে আসে সে। খাবার টেবিলে বসতেই অয়নকে উদ্দেশ্য করে তার বাবা বলতে লাগলো, কি অবস্থা অফিসের? কাজ কেমন করছিস তুই? অয়ন খাবার খাচ্ছে আর বলছে, ভালোই বাবা। তোর ফিউচারে কি করবি? বিজনেস করবো আর কি। আমি বলতে চাই, বিয়ে করার কি কোনো ইচ্ছে আছে তোর? বিয়ে করার ইচ্ছে কেন থাকবে না, অবশ্যই আছে, কিন্তু একটু সময় দাও আমায়, আমি জানাচ্ছি তোমাদের। সময় আর দেওয়া যাবে না, কাল বিকালে আমরা মেয়ে দেখতে যাচ্ছি। অয়নের ভীষণ হাসি পেয়ে যায় তার বাবার কথা শুনে। মানে মেয়ে দেখতে যাবে আগে থেকে আমাকে জানানোর প্রয়োজন হলো কেন? এখন তো আমি সাবধান হয়ে যাব, এখন তো আরো সাবধান হয়ে যাব আমি। অয়ন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, জোর করে নিয়ে যাবে আমায়, ঠিক আছে? অয়নের এমন কথা শুনেও তার মুখের হাসি দেখে রাগ হওয়াটাই স্বাভাবিক। অফিসে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে একটা গাড়ির জন্য অপেক্ষা করছে অয়ন। নিজের গাড়ি সার্ভিসের জন্য পাঠানো হয়েছে। দুপুরে ড্রাইভার গাড়ি নিয়ে অফিসে আসবে, কিন্তু সকলে তো মিটিং আছে। অনেক কিছু ভেবে বেরিয়ে যায় সে। এখন তো মনে হচ্ছে পাশে থাকলেই ভালো হতো। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ করে অয়নের চোখ জোড়া থমকে দাঁড়ায়। এ কি দেখছে সে? এক মুহূর্তের জন্য একটা ঘড়ির মধ্যে চলে যায় অয়ন। কাঁধকে ব্যাগটা নামিয়ে অয়ন চোখের উপর থেকে ব্ল্যাক কালারের সানগ্লাসটা নামিয়ে ভালো করে দৃষ্টি নিক্ষেপ করলো রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একজোড়া লাভ বার্ডের দিকে। উপস, সরি, লাভ বার্ড না, এটা তো ঈশা। কিন্তু ঈশার পাশে থাকা ছেলেটাকে। অয়ন দ্রুত রাস্তা পার হয়ে ঈশার দিকে এগিয়ে আসছে। ঈশা আর আবির একসাথে গল্প করতে করতে একটা গাছের নিচে এসে বসেছে। আচ্ছা মিস ঈশা, একটা কথা বলার ছিল। জি বলুন। আসলে আপনার পছন্দ অপছন্দ সবকিছু আমার জানা থাকলে আমাদের বিবাহিত জীবনে অশান্তি আসবে না কখনো। তাই যদি আপনি আপনার পছন্দ অপছন্দগুলো আমার সাথে শেয়ার করতেন তবে ভালো হতো। জি, আমার কোনো পছন্দ অপছন্দ নেই। আপনি বলুন আপনার কি কি পছন্দ অপছন্দ। আমি একা বলবো? না, আগে আপনি বলুন, তারপর আমি বলছি। আচ্ছা ঠিক আছে, বলছি। তা হলো, আসলে আমার খুব ইচ্ছে এমন কাউকে পাওয়ার যে আমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করবে। এমন একজন মানুষকে আমার চাই যে ভীষণ ডিসিপ্লিন মেনে চলবে, বড়দেরকে সম্মান করবে। ইনফ্যাক্ট আমার মুখে মুখে তর্ক করা চলবে না। কেউ আমার উপর কথা বললে আমি সেটা পছন্দ করি না। আবির বকবক করে নিজের পছন্দ অপছন্দের বিষয়গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে প্রকাশ করছে ঈশার কাছে। কিন্তু ঈশা আবিরের কোনো কথাই শুনছে না। এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে সে। ঈশার অন্যমনস্ক ভাব আবির বুঝতে না পেরে নিজের মতো করেই বকেই যাচ্ছে। হঠাৎ করে ঈশা আবিরের কথার মাঝে তাকে থামিয়ে ফিসফিস করে বলে ওঠে, আচ্ছা শুনেছি সব, এখন এক কাজ করে চলুন, আমরা অন্য কোথাও গিয়ে বসি। ঈশার কথায় আবির একটু অপ্রস্তুত হয়ে বলে উঠল, ও মা, আমি তো কথা বলা শুরু করেছি আর আপনি সব কিছু না বলতেই বুঝতে পারছেন। স্টেলস, কিন্তু এই জায়গাটা তো ভালোই। কি নিরিবিলি পরিবেশ, আমার বেশ ভালো লাগছে। কিন্তু আপনার সমস্যা হচ্ছে কি জন্যে? ঈশা বিরক্তি মাখা কণ্ঠে বলতে লাগলো, উফ, আপনি তো বড্ড বেশি কথা বলেন। আমার এখানে ভালো লাগছে না, তাই চলে যাব। আপনি থাকার হলে থাকুন। ঈশা বসা থেকে উঠে হাঁটতে লাগলো। ঈশার পিছন পিছন আবিরও হাঁটতে শুরু করলো। ওইদিকে অয়ন ঈশাকে পাগলের মতো খুঁজে চলেছে, কিন্তু পাচ্ছে না। এখানে তো ছিল, গেল কোথায়? উফ, এত তাড়াতাড়ি কোথায় চলে যেতে পারে? গাছের নিচে দাঁড়িয়ে আনমনে কথাগুলো ভাবছে অয়ন। না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। ওটা ঈশাই ছিল, আর সাথের ছেলেটা কে তা আমাকে জানতে হবে। অয়ন আবারও ঈশাকে খুঁজতে লাগলো। এখানে কেন আসলেন? ঈশাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল আবির। আবিরের প্রশ্নের বিপরীতে ঈশা বলল, রেস্টুরেন্টের ভিতর আমাদের কেউ দেখবে না, তাই আর কি এখানে এসেছি। ঈশার কথা আবিরের মনের মধ্যে কৌতূহল সৃষ্টি করে দিল।
কেউ দেখবে না মানে? সরি, আমি বুঝতে পারিনি। ঈশা জিভে আলতো করে কামড় দিয়ে মনে মনে চিন্তা করছে। ইস, কি যা তা বলতে গিয়ে যে কি বলে ফেললাম, এখন কি করে এর বুঝাই? ঈশা আমতা আমতা করে বলতে লাগলো। আরে আপনি দেখেন না, এই গাছের নিচে কথা বলার সময় কতটা ডিস্টার্ব হচ্ছিল। উফ, পাখিগুলোর কিচিরমিচির শব্দে আমার মাথাটা গরম করে দিচ্ছিল। তাই এখানে এসেছি, কিছু খেতে খেতে কথা বলা যাবে। আচ্ছা, কি অর্ডার করা যায় বলুন তো? ঈশার কথা শুনে আবির কি বুঝলো কে জানে, তবে তার মুখে হাসির রেখা দেখে ঈশা আজ করতে পারছে যে তার মিথ্যে কথা আবির বিশ্বাস করেছে। আবির আবার বকবক করা শুরু করলো, আর ঈশা তার কথা শুনতে লাগলো। আবির বলছে, আপনি দেখতে অপূর্ব সুন্দরী, আমার আপনাকে বেশ পছন্দ হয়েছে। আমার কি মনে হয় জানেন, আল্লাহ আপনাকে আমার জন্য সৃষ্টি করেছেন। আপনার রূপ আমি মুগ্ধ। আচ্ছা, আমাকেও কি আপনার পছন্দ হয়েছে? সত্যি করে বলুন তো। জি, আসলে আমি অতটা সুন্দরী না। কথায় আছে না, যাকে যতটা পছন্দ করে তার চোখে সে ততটা সুন্দরী লাগে। আপনারও তেমন হয়েছে। ওমা তাই? তাহলে এক কাজ করি ঈশা, তোমার দুটো ছবি ওর দু চোখের বিপরীতে বসিয়ে দেই। বেচারা সারা জীবন ধরে দেখতে থাকবে, অন্য কিছু দেখার প্রয়োজন নেই ওর। কি বলো, ঠিক বললাম তো? ঈশার পিছন থেকে এই কণ্ঠটা ভেসে আসতে এসে চমকে যায়। অবাক চোখে মাথাটা পিছনে ঘুরাতেই দেখতে পাওয়া অয়ন চৌধুরী তার পিছনে বসে 32টা দাঁত বের করে আছে। অয়নকে হঠাৎ করে দেখতে পেয়ে ঈশা অপ্রস্তুত হয়ে বলে উঠল। আপনি এখানে কি করেন? অয়ন নিজের টেবিল থেকে উঠতে উঠতে বলল, আহ, অবাক হচ্ছেন কেন? আপনি তো আর আমাকে ইনভাইট করে ডাকবেন না, তাই নিজ দায়িত্বে হাজির হলাম আমি। অয়নের একই নতুন রূপ, আমার পাশে অন্য কাউকে দেখার পরেও সে এতটা নর্মাল কি করে? অয়ন ঈশাকে নিশ্চুপ থাকতে দেখে কিছু বলল না। অয়ন আবিরকে উদ্দেশ্য করে হাস্যোজ্জ্বল মুখে বলতে লাগলো, হ্যালো ব্রো, আমি আয়ান আহমেদ শুভ। ঈশা আমার ফ্রেন্ড হয়। আপনার পরিচয় কি? আবির বেশ অবাক হলো অয়নের উপস্থিতিতে। আবির একবার অয়নের দিকে আরেকবার ঈশার দিকে তাকাচ্ছে। অয়ন মৃদু হেসে ঈশাকে উদ্দেশ্য করে বলল, আহ, মনে হচ্ছে বেশ বিভ্রান্ত উনি। ঈশা আমার সম্পর্কে ওকে অবগত করা উচিত ছিল তো নাকি? ঈশা আবিরের দিকে দৃষ্টিপাত করে বলল, হ্যাঁ, উনি আমার বন্ধু হয়, বিশেষ বন্ধু আর কি। আবির শান্ত হয়ে একটা প্রশান্তির শ্বাস ফেলে বলল, আমি আবির আহমেদ, টেক্সলাইটের ওনার। আচ্ছা, তো কিছু খাচ্ছেন না কেন? উফ, আপনি তো ভাই বেশ কেয়ারলেস লোক। মানে আপনার সামনে একটা কোল্ড ড্রিঙ্ক একটু একটু করে গরম হয়ে যাচ্ছে, আর আপনি ঠান্ডা মাথায় সেটা দেখে যাচ্ছেন। অয়ন কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা আবিরের দিকে এগিয়ে দিল। আবির গ্লাসটা হাতে নিবে এমন সময় অয়ন গ্লাসটা ধপাস করে আবিরের গায়ের উপরে ফেলে দিল। আবির লাফ দিয়ে উঠে দাঁড়ালো। অয়ন আবিরের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, সরি, আসলে আমি খেয়াল করতে পারিনি। আপনি তো ধরতে পারতেন গ্লাসটা। আপনি হুদাই লজ্জা পাবার নাটক করতে গিয়ে সবটা শরীরে ফেলে দিলেন। অয়নের কথা শেষ হতেই আবির মৃদু হেসে বলল, না না, তেমন না, আসলে অসাবধানতার কারণে আমি বরং ফ্রেশ হয়ে আসছি। ইয়া, অফকোর্স, টেক ইউর টাইম। সরি ব্রো। আবির চলে যায় ফ্রেশ হতে। অয়ন শব্দ করে হেসে দিয়ে বলল, কি ছেলে রে বাবা, একটা গ্লাস ঠিক মতো সামলাতে পারে না, আবার আসছে ঈশাকে সামলাতে। উফ, এদের জন্যই দেশে অতৃপ্ত নারীর সংখ্যা বেশি। অয়নের কথা শেষ হতে ঈশার আগে গজগজ করতে করতে বলল, মানে অতৃপ্ত নারীর সংখ্যা বেশি মানে কি? কুল, এইসব আপনার বোঝার ক্ষমতা নেই। এখন বলুন, এই ছেলের সাথে এখানে কেন? আমাকে দেখে পালিয়ে আসছেন কেন? ঈশা ভীষণ রেগে গিয়ে অয়নের দিকে খরগোশ গলায় বলল, এই ছেলে আমার হবু বর, আর আমি আপনাকে দেখে এই জন্যই পালিয়েছি, কারণ আমি চাই না আপনি আবার আপনার নোংরা মানসিকতা দিয়ে আমাদের সম্পর্কটাকে বিচার করুন। তাই গো, মানে আমি এমন একটা জিনিস যে কেউ যদি আমাকে না প্রত্যাশা করে আমি সেখানে বেশি উপস্থিতি জানান দেই। আফসোস হচ্ছে এই ভেবে যে আপনি ব্যর্থ চেষ্টা করছেন। আমি মোটেও আবিরকে দেখে কষ্ট পাচ্ছি না, আর কষ্ট পাবো কেস জোকারকে দেখে কি কেউ কষ্ট পায়? জোকার তো বিনোদন দেয় সব সময়। ঈশা অয়নের কথা শুনে বেশ রেগে গেল। একটা অপরিচিত লোককে নিয়ে কথা বলতেও তার বাধে না। ঈশার আগে ফিসফিসিয়ে বলতে লাগলো অয়নকে, আবির যদি জোকার হয়ে থাকেও তবুও সে আপনার মতো একটা বেয়াদব নর্দমার। হয়েছে তো, বাকি লাইনগুলো আমি জানি। নতুন কি কোনো কালেকশন আছে?
থাকলে বলতে পারো। অয়নকে কি বলবে সে সত্যি ভেবে পাচ্ছে না। ঈশা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অয়নকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, নির্লজ্জ বেহায়া লোক একটা, এখান থেকে যাবেন কিনা বলুন। যদি বলি যাব না তো কি হবে? আমি নিজে চলে যাব। ওকে বাই, সাবধানে যাবেন কেমন? ঈশা সাইড ব্যাগটা কাঁধে নিয়ে হনহন করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। অয়ন চেয়ারে বসে বসে হাসতে থাকে। এত সহজে অয়ন চৌধুরী হার মানবে না মিস ঈশা। অপেক্ষা করো আর দেখো কি কি হয়। অয়ন অফিসে আসতেই বেশ চমকে যায়। অফিসে এসে অয়ন দেখতে পায় ঈশা সবাইকে কার্ড বিতরণ করছে। অয়ন গভীর দৃষ্টিতে তাকালো ঈশার হাতের দিকে। বিয়ের কার্ড এটা। অয়ন মুখটা মলিন করে ব্লেজারটা ঠিক করে চলে যায় নিজের কেবিনে। ঈশা অয়নকে দেখতে পেয়ে মৃদু হাসলো। অয়ন নিজের কেবিনে বসে আনমনে ভাবছে ঈশার কথা। বারবার মনে হচ্ছে ঈশাকে কি সে হারিয়ে ফেলবে। অয়ন ভাবনায় মগ্ন হয়ে গেল। হঠাৎ করে অয়নের কেবিনে আসে ঈশা। দরজার ওপার থেকে মৃদু কণ্ঠে বলছে সে, আসতে পারি স্যার? অয়ন ঈশার কণ্ঠস্বর শুনে মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল, হ্যাঁ। ঈশা কেবিনে এসে অয়নের টেবিলের উপর বিয়ের কার্ডটা রেখে মিটমিটিয়ে হেসে বলতে লাগলো, স্যার এই নিন আমাদের বিয়ের কার্ড, আবির আর আমার বিয়ের কার্ড। উফ, আপনাকে কিন্তু আসতেই হবে, আপনি হলেন চিফ গেস্ট। ঈশার কথা শেষ হতেই অয়ন টেবিলের উপর থেকে কার্ডটা তুলে নিল। অয়নের মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে তার মনের অবস্থা। ঈশা খোঁচা মেরে বলতে লাগলো অয়নকে, আবির ছেলেটা বেশ ভালো জানেন, আমাকে অনেক ভালোবাসে। শুধু কি তাই, আমিও তাকে ভীষণ ভালোবাসি। আমরা তো আমাদের ছেলে মেয়ের নামও ঠিক করে ফেলেছি। অয়ন ঈশার চোখের দিকে তাকিয়ে বলল, তাই না? জি তাই। আবির আর যাই হোক না কেন কোনোদিন আমাকে ছোট করে কথা বলে না। অপমান তো দূরের কথা, আবির অনেক ভালো ছেলে। ওয়েট ওয়েট, আমি কখন বললাম যে ও খারাপ ছেলে? আর এইসব কথা আমাকে কেন বলেন? লাইক জেলাস ফিল করাতে চান আমায়? আমি তো জেলাস হই না। তাই না হলেই ভালো, আসছি আমি। আর শুনুন মিস্টার অয়ন চৌধুরী, বিয়েতে অবশ্যই আসবেন কেমন? ঈশার কথা শেষ হতেই অয়ন খিটখিট করে হেসে ফেলল। ঈশা অয়নের হাসির কারণ বুঝতে পারছে না, পাগল হয়ে গেল নাকি। ঈশা অয়নের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন বসা থেকে উঠে দাঁড়িয়ে ঈশার দিকে একটু ঝুঁকে বলতে লাগলো, পাগল ভাবছেন বুঝি? আরে না না, আমি পাগল হয়ে যাইনি। জাস্ট ভাবছি আপনার বিয়ে আর আমি উপস্থিত থাকবো না তা কি করে হয়? সপরিবারে আসবো, চিন্তা করিয়েন না মিস ঈশা। আমি না আসলে বিয়ে হবে কি করে? সেটাই তো, আপনার আসতেই হবে। জি। ঈশা অয়নের কেবিন থেকে বেরিয়ে যায়। অয়ন ঈশার চলে যাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর আপন মনে বলছে সে, আবিরকে নিয়ে যত ইচ্ছে হয় উড়ো, শেষ সময় বাজিমাত করব আমি। এখন চাপ না নিয়ে একটু চিল করি। ঈশা নিজের ডেস্কে বসে কাজ করছে, তবে যত চাইছে মন দিয়ে কাজ করতে তত কাজে ভুল হচ্ছে। অয়নের সেই রহস্যময় হাসির কথা মনে পড়ছে তার। লোকটার সাথে পরিচয় বহুদিনের হলেও এখনো তাকে চিনতে পারিনি আমি। সত্যি একটা গোলক ধাঁধা লোক উনি। হ্যালো, কিরে এত কল করছিস কেন? দেশে কি আগুন লেগেছে নাকি? অসহ্য। আগুন লাগলে তোকে কল করব। তুই কি রেস্কিউ টিমের সদস্য নাকি আজব? না, আমি কোনো টিমের সদস্য না। সদস্য কেমনে হব? এখন অব্দি টিম বানাইতে ফেল মারছি, আবার সদস্য? হাস্যকর বিষয়। আরে তোর বাবা তো তোকে টিম বানাতে সাহায্য করতে চায়। হোয়াট? অবাক হচ্ছিস কেন আয়ান? মানে হয় তুই কিছুই জানিস না? আরে সত্যি কিছু জানি না। বাবা আবার কি করলো? কি করবি, আমাদের বাসায় এসে বলে তো আর আমাদের বিয়ে কথা। আমার বাপ তো এমনই, তোর ওপর ক্রাশ খেয়ে আছে। বাপ বলার সাথে সাথে আমার বাপ হ্যাঁ করে দিয়েছে। কোনো সমস্যা নেই, আমরা রাজি, এইসব বলার শুরু করেছে। আহ, এত ভালো ছেলেকে কেউ হাতছাড়া করতে চায় না, তাই আর কি হ্যাঁ হ্যাঁ করে। কতটা ভালো তুই, জানা হয়েছে আমার। জানলেই ভালো। এখন কল করেছিস কেন? তোর মতামত জানতে কল করেছিলাম। ও গড, তোর মতো একটা জিনিসকে বিয়ে করব আমি? ওই ঈশার কি হবে তাহলে? মানে আমি জানি, মানে এই বলে কি করছিস? আমি কি করিস নাই? কলেজে শুধুমাত্র সিনিয়র না, জুনিয়রদেরকেও ছাড়িস নাই, আবার বলিস কি করেছি? ওই জুনিয়র ছেলেদের তো আর রিলেশন করার এক্সপিরিয়েন্স নেই, তাদের
শিক্ষা দিয়েছিলাম আমি। ওরে, তুই তো আবার জাতীয় রিলেশন শিক্ষা একাডেমির শিক্ষিকা, আমি তো ভুলেই গিয়েছিলাম। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। ঈশাকে নিয়ে থাক। জি সেটাই, রাখছি। কলটা কেটে দিয়ে একটা প্রশান্তির শ্বাস ফেলে অয়ন। বিড়বিড় করে আপন মনে অয়ন বলছে, বাবারও তর্স হচ্ছে না আমাকে বিয়ে করানোর, আমারও দোষ আছে। তখন যদি ঈশাকে সন্দেহ না করে বিয়েটা করে নিতাম, তাহলে আজ ওই আবিরকে সহ্য করতে হতো না। দেখতে দেখা যায় কেমন, উফ, মনে হয় জঙ্গল থেকে উঠে এসেছে জঙ্গলি একটা। ঈশারও পছন্দ, আল্লাহ বাবা দিতেই হয়। অয়ন কথাটা শেষ করে বিয়ের কার্ডটা হাতে নিল। বিয়ের ডেট আসতে আর 7 দিন বাকি আছে। এই 7 দিনের মধ্যেই কিছু একটা করতে হবে। হ্যালো ঈশা, কোথায় আছো তুমি? নিজের ডেস্কে বসে কাজ করছে ঈশা। হঠাৎ করে আবিরের কল আসে। বিরক্তি থাকা সত্ত্বেও কলটা পিক করলো ঈশা। অনিচ্ছে থাকার পরেও আবিরের প্রশ্নের উত্তর দিল সে। অফিসে আছি। এখনই বেরিয়ে আসো। হঠাৎ করে অফিস থেকে চলে আসবো কেন? আরে বেরিয়ে আসো তো, তারপরে বলছি। আচ্ছা। ফোনটা কেটে দিয়ে ঈশা আনমনে ভাবতে লাগলো। কিছু সময় পরেই তো অফিস শেষ হয়ে যাবে, এখন কোথায় নিয়ে যাবে আবির? থুর, ভালো লাগে না এই ছেলের যন্ত্রণা। কি করব আমি? অয়নকে শাস্তি দেওয়ার জন্য নিজে জ্বলে পুরো ছারখার হয়ে যাচ্ছি। ঈশা ডেস্ক থেকে উঠে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। আবার অ্যাড্রেসটা সেন্ড করে দিয়েছে অনেক আগেই। ঈশা রিক্সায় করে চলে যায় আবিরের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী। অপরিচিত একটা জায়গা, তবে ঈশার কোনো ভয় করছে না। আবিরের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী চলে যায় ঈশা। আবিরের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী চলে আসে ঈশা। ঈশা রিক্সা থেকে নামতেই বেশ অবাক হয়ে যায়, এটা কোন জায়গা ভাবছে ঈশা। হঠাৎ করে ঈশার ফোনে আবিরের কল চলে আসে। ঈশা কলটা পিক করতেই আবির বলতে লাগলো, কত দূরে আছো? এই তো চলে এসেছি, আপনি কোথায়? আমি আছি, একটা কাজ করুন, সামনে যে লাইট ক্লাব দেখতে পাচ্ছেন ওখানে চলে আসুন। মানে ওখানে কেন আসবো? উফ, তুমি বড্ড বেশি প্রশ্ন করো ঈশা, আগে এসেই তো দেখো। ঈশা ফোনটা কেটে দিল। ঈশা নাইট ক্লাবে প্রবেশ করলো। নাইট ক্লাবে আসতে ঈশা ভিন্ন এক আবিরকে দেখতে পেল। বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছে বসে বসে। এই দৃশ্যটা দেখা ঈশার জন্য বরাবরের মতো কষ্টকর। ঈশা এসব পছন্দ করে না। ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো আবিরকে। আবির ঈশাকে দেখতে পেয়ে বন্ধুদের কাছ থেকে উঠে ঈশার দিকে চলে আসে। ঈশা আবিরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, এইসব কি? এখানে কেন ডেকেছেন আমাকে? আবির মৃদু হেসে ঈশাকে উদ্দেশ্য করে বলল, তেমন কিছু না, ওই বন্ধুরা মিলে একটু এনজয় করছি, এই আর কি। আসো, সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেই। আবির ঈশার হাত ধরে ঈশাকে ওর বন্ধুদের দিকে নিয়ে যেতে লাগলো। ঈশা নিজের হাত আবিরের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার এই হাত ধরে হাঁটা পছন্দ না, সো প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। ঈশার হাত ছাড়িয়ে নেওয়াতে আবির যে খুশি হয়েছে তা কিন্তু নয়। আবির ঈশাকে একে একে তার সকল বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। আবির সোফায় বসে আছে। ঈশা চলে যেতে চেয়েছে, কিন্তু আবির ঈশাকে অনেক অনুরোধ করে থাকার জন্য। ঈশাও আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে থাকলো ক্লাবে। ডান্স ফ্লোরে সবাই এনজয় করছে। আবির ঈশাকে ড্রিঙ্কস অফার করে। ঈশা না করে দিল। আবির জোর করতে লাগলো, উফ, খাচ্ছ না কেন? আমি এসব খাই না, প্লিজ জোর করবেন না। তা বললেই হয়, একবার ট্রাই তো করে দেখো, অনেক মজা লাগবে। প্লিজ। খেতে তো হবেই, আমি আসি, ভয় নেই, আজ কোনো বারণ শুনছি না। আবির জোর করে ঈশাকে ড্রিঙ্ক করাতে চেষ্টা করছে। ঈশার ঠোঁটের উপর গ্লাসটা চেপে ধরে আবির। ঈশা প্রাণপণ চেষ্টা করছে আবিরকে আটকাতে, কিন্তু পারছে না। হঠাৎ করে আবিরকে ভীষণ অবাক করে দিল কেউ একজন। আবিরের শার্টের কলার পিছন থেকে চেপে ধরে সোফা থেকে তুলে দাঁড় করিয়ে ঠাস ঠাস সজোরে চড় বসিয়ে দিল তার গালে। রাগে চিৎকার করে বলতে লাগলো অয়ন চৌধুরী, তোর সাহস হয় কি করে ঈশাকে জোর করে ড্রিঙ্ক করানোর, ব্লাডি রাস্কেল! অয়নের থাপ্পড়ের শব্দে পুরো ক্লাবটা থমকে গেল। সবাই অয়ন আর আবিরের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন অয়ন আবিরের উপর হাত তুলল তা কারোরই বোধগম্য হলো না। অয়ন আবিরকে থাপ্পড় মারতেই আবির অয়নের দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল, ঈশার সাথে আমার বিয়ে হবে, আমি আমার স্ত্রী জোর করি বা ইচ্ছা তাই করি, তাতে তোর সমস্যা কি? আবিরের কথা শুনে অয়নের মাথায় রক্ত উঠে যায়। অয়ন আবিরের কলার চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলছে, যদি ঈশা তোর স্ত্রীও হয় তবু তুই ওকে জোর করতে পারিস না। তাই নাকি? ঈশা কে হয় তোর? কেন ঈশাকে জোর করতে তোর কষ্ট হচ্ছে?
অয়ন আবিরের মুখের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ও আমার কে তা তোর মতো একটা রাস্তার ছেলেকে বলতে আমি বাধ্য না। কথাটা শেষ করতেই অয়ন আবিরকে ধাক্কা মেরে কলারটা ছেড়ে দিল। অয়ন আবিরকে ধাক্কা দিতেই আবির তাল সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ে। অয়ন ঈশার দিকে ছুটে চলে আসে। ঈশা অবাক হয়ে ভাবছে অয়ন এখানে কি করে এলো। ঈশার কাছে এসে অয়ন বলছে, তুমি ঠিক আছো তো? এখানে কেন আসছো? আমাকে বলে আসতে পারতে তো নাকি? দেখেছো কত বড় একটা ভুল মানুষকে বিয়ে করতে চলেছিলে। চলো আমার সাথে। অয়নের কথা শেষ হতেই আবির ঈশার দিকে এগিয়ে এসে চিৎকার করে বলতে লাগলো, ঈশা, এসব কি? তুমি তৃতীয় ব্যক্তি দ্বারা আমাকে অপমান করছো। আমাকে অপমান করার জন্য এই ছেলেটাকে ডেকে এনেছো। আমার সকল বন্ধুদের সামনে আমাকে এইভাবে অপমান না করলে তো পারতে তুমি। ঈশা সোফা থেকে উঠে আবিরের কাছে চলে যায়। আবির কাছে এসে ঈশা আবিরের হাত ধরে অনুনয়ের কণ্ঠে বলতে লাগলো, বিশ্বাস করুন, আমি অয়নকে এখানে ডাকিনি। আমার কোনো ইচ্ছেই ছিল না অয়নের দ্বারা আপনার কোনো প্রকার অপমান হোক। ও কেন এসেছে, কি জন্য এসেছে আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, অয়নের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। ঈশা ছলছল দৃষ্টিতে অয়নকে অবাক করে দিল। এ কি সেই ঈশা যার কাছে তার আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই? এ কি সেই ঈশা যে একটু ভুল করার কারণে তাকে আঘাত করতে দুবার ভাবেনি? সত্যি অয়ন অবাক না হয়ে পারে না। অয়ন ঈশার হাত ধরে হ্যাচকা টেনে আবিরের সামনে থেকে তাকে সরিয়ে নিল। অয়নের রক্তবর্ণ ধারণ করা চোখজোড়া প্রকাশ করছে ঈশার কাজে সে কতটা রাগ করেছে। অয়ন অতিরিক্ত রাগে ঈশাকে বলতে লাগলো, এইসব কি বলছো তুমি? ওর সামনে কেন নম্র কণ্ঠে কথা বলছো? ওর মতো একটা বেয়াদব ছেলের সামনে মাথা নত করতে তোমার সম্মানে বাঁচছে না? কেন সহ্য করছো ওকে? ঈশা অয়নের কথা শেষ হতেই অভিমানী কণ্ঠে বলতে লাগলো, একদম চুপ করুন মিস্টার অয়ন চৌধুরী, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা চাই না কোনো বাইরের লোক আমাদের মাঝে কথা বলুক। ঈশার কথাটা অয়নের বুকে আঘাত করলেও অয়ন একটু সামলে নিল নিজেকে। আবির ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ বাহ, নাটক জমে উঠেছে দেখছি। মানে কিসের নাটক? এই যে অয়ন আর তোমার নাটক। এই ছেলে এতটা সাহস পায় কি করে যে আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে চলে আসে? আমি আপনার কাছে ওর ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছি তো। ক্ষমা ক্ষমা করব না আমি। এখন আমি বুঝতে পারছি, আমি নিশ্চয় এ ছেলে তোমার সাথে পূর্বে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তার জন্যই এই ছেলে তোমার পিছু আসছে। ছি ছি ছি, এ দেহ কতজনকে দিতে ইচ্ছা হয় তোমার? আবির কথাটা শেষ করার আগে অয়ন হুট করে আবিরের কলারে চেপে ধরে। দেয়ালের সাথে আবিরকে চেপে ধরে রাগে ফিসফিসিয়ে বলছে অয়ন, কি বললি তুই? ঈশাকে তোর কি মনে হয় ও রাস্তার মেয়ে? কার সাথে কিভাবে কথা বলতে হয় তা আজ তোকে শিখিয়ে দেব। কথাটা শেষ করেই অয়ন আবিরকে মারতে লাগলো। ঈশা প্রথমত আবিরের কথা শুনে অবাক হয়ে যায়, আরো অবাক হয় অয়নের ব্যবহার দেখে। ঈশা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। এছাড়া করার মতো কিছুই হাতে নেই। আবিরকে মার খেতে দেখে আবিরের কয়েকজন বন্ধু দৌড়ে চলে আসে অয়নকে আটকাতে, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়ে যায় অয়নের রাগের কাছে। কয়েকজন অয়নের শার্ট ধরে টানছে, কিন্তু অয়ন তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। মাথায় রক্ত উঠে গেছে তার। আবিরের মুখ থেকেও চেহারার বেশ কিছু জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। ক্লাবের কিছু ছেলে অয়নকে থামাতে গিয়ে আসতেই ঈশা সবাইকে অবাক করে দিয়ে অয়নের হাত ধরে ফেলে। অয়ন মুখ ঘুরিয়ে ঈশার দিকে তাকালো। ঈশা বেশ ছাজালো কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইসব কি হচ্ছে? অয়ন আবিরকে ছেড়ে দিয়ে ঈশার চোখ বরাবর দৃষ্টিপাত করলো। ঈশার ফর্সা উজ্জ্বল বর্ণের চেহারাটা রক্তবর্ণ ধারণ করে আছে, চোখ জোড়া ছলছল। এর কারণ কি? অয়নের বোধগম্য হচ্ছে না। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল, কি হচ্ছে মানে? এই ছেলে আমার সামনে তোমায় নিয়ে বাজে উক্তি করবে আর আমি নীরব থাকবো? হ্যাঁ, থাকবি নীরব। আমাকে নিয়ে যা বলার বলবে ও, ওর সেই অধিকার আছে। তাই না? ঠাস ঠাস। তুই কোন অধিকারে আমার স্বামীর গায়ে হাত তুলেছিস বল? উত্তর দে আমায়। তুই কে আমার যে অধিকার দেখাতে এসেছিস? আমাকে কেউ বাজে কথা শোনালে তোর খারাপ লাগে কেন? ঈশা থাপ্পড় দিতেই অয়ন মাথাটা নিচু করে ফেললো। এই থাপ্পড়টা অয়নের দেহকে মোটেও আঘাত করেনি, এই থাপ্পড়টা অয়নের হৃদয়কে আঘাত করেছে। নিশ্চুপ অয়নের চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে গেল। মনে হচ্ছে কেউ অয়নের বুকের মধ্যে থেকে হৃদয়টা বের করে নিয়েছে। অয়নকে নিশ্চুপ দেখে ঈশা আবারও বলতে লাগলো, বেরিয়ে যা এখান থেকে। তুই না আসলে আবির আমার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করার সুযোগ পেত না। এই সব কিছুর জন্য তুই নিজে দায়ী।
আর কখনো নিজের মুখটা নিয়ে আমার সামনে আসবি না। যদি আমাকে আর কখনো নিজের মুখ দেখাস তো ওই দিন আমার মরা মুখ দেখবি তুই। বেরিয়ে যা এখান থেকে, আর কখনো আসবি না। অয়ন মাথাটা নিচু করে ঈশার কথাগুলো নীরবে শুনছে। আসলে কি বলা উচিত তা জানা নাই অয়নের। বাকরুদ্ধ অয়ন ভাষা হারিয়ে ফেলেছে। আজ একটু নতুন করে চিনতে পারলো ঈশাকে। নতুন এক ঈশা তার সামনে দাঁড়িয়ে আছে। না, অয়ন মানুষ চিন্তা আবারও ভুল করেছে। মাটিতে পড়ে আছে আবির, সবাই ওকে নিয়ে ব্যস্ত। ঈশা অয়নকে চলে যেতে বলেই বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অয়ন মাথাটা নিচু করে অনেক চেষ্টা করছে এই মুহূর্তে এখান থেকে চলে যাবার, কিন্তু না, কিছুতেই অয়ন নড়তে পারছে না। পা জোড়া অবশ হয়ে আসছে, বিন্দু মাত্র শক্তি তার নেই। না, এভাবে হবে না, আমাকে পারতে হবে। অয়ন মাথাটা আলতো করে তুলতেই দেখতে পাই ক্লাবের সকলে তার দিকে তাকিয়ে আছে। নিজের চোখের জল আড়াল করা দায়ী হয়ে পড়েছে আজ। অয়ন নিশ্চুপ হয়ে হনহন করে বেরিয়ে যায় ক্লাব থেকে। ঈশা পাথরের মতো দাঁড়িয়ে রইল। গাড়িতে বসে অয়ন সকলের চোখের আড়ালে নিজের চোখে জল ফেলছে। এতটা কষ্ট এর আগে কখনো হয়নি তার। ঈশা এতটা বদলে গেছে ভাবতেই বুকের বাঁ পাশটা কেঁপে ওঠে। একটিবারের জন্য চিন্তা করলো না যে কেন আমি ওর অপমান সহ্য করতে পারি না। আমার সামনে ওকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে আর আমি নিশ্চুপ থাকবো? এটা কি আদৌ সম্ভব? ভালোবাসার মানুষকে কেউ ছোট করে কথা বললে নিজেকে সামলানোর ক্ষমতা আমার নেই। হ্যাঁ, এটাই আমার ব্যর্থতা। তবে আজ ঈশা আমাকে সত্যি বুঝিয়ে দিয়েছে ভালোবাসা কতটা অপরাধ। আরে আমি তো ওর চোখের আড়ালে ওর পিছনে পিছনে এসেছি যাতে করে ওর কোনো বিপদ না হয়। একটিবারও বুঝলো না পাগলিটা। কেড়ে নিল ওর সামনে আসার সব অধিকার। সত্যি তো আমার সে অধিকার কখনো ছিলই না যার পিছনে আমি ছুটেছি। একটা দীর্ঘশ্বাস ফেলল অয়ন। মাসে এসে নিজের রুমে বসে বসে ঈশার কথা ভাবছে সে। না, এভাবে বসে থাকলে চলবে না, ভুলতে হবে ঈশার করা পরম যত্নে করা আঘাতের কথা। অয়ন সোফা থেকে উঠে দাঁড়াতেই তার রুমে চলে আসে ফারজানা। ফারজানা অয়নের রুমে আচমকা অয়নকে দেখতে পেয়ে একটু ঘাবড়ে যায়। অয়নও ফারজানাকে এখানে দেখে একটু অবাক হয়। ফারজানা অয়নকে উদ্দেশ্য করে কাপা গলায় বলল, তুই এখনো এলি? অয়ন সাধারণ ভঙ্গিমায় জবাবে বলল, এই তো একটু আগে এসেছি। কিন্তু কেন? তুই কোথায় ছিলি বিকাল থেকে? অফিসে ছিলাম। কেন, কি হয়েছে? মিথ্যা বলছিস কেন? তুই অফিসে ছিলি না, তুই নাইট ক্লাবে ছিলি। সেখানে একটা বকাটে ছেলের সাথে তোর মারামারি হয়েছিল, আর সেই মারামারিতে তোর হাত কেটে যায়, হাত থেকে রক্ত বের হয়। কিন্তু তুই এতটাই ব্যস্ত ছিলি যে তোর আঘাতটা একটা বারের জন্য তুই খেয়াল করিসনি। রক্ত বের হয়ে শুকিয়ে গিয়েছে। তুই জানলি কি করে? আইডিয়া করে বললাম। হা হা হা। ঠিক বলেছিস। আর কিছু হয়েছে? না না, আর কিছু না। কি হবে? আজব। ঠিক বলছি তো? আরে একদম ঠিক বলেছি, কিছু হয়নি। আর মিথ্যা অভিনয় ভালো করতে জানিস। ঈশা তোকে থাপ্পড় মেরেছে, সবার সামনে তোকে অপমান করেছে। হায়রে মানুষ, যাকে অপমান থেকে রক্ষা করতে গিয়েছিলি সে তোকে নিজেকে অপমান উপহার দিল। ফারজানার কথাগুলো অয়নকে আবারও মনে করিয়ে দিল কিছুক্ষণ আগের কথাগুলো। অয়ন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে পাথরের ন্যায়। ফারজানা অয়নের মুখে হাত রেখে মাথাটা উঁচু করে বলতে লাগলো, আর কত অপমান সহ্য করবে তুই? আর কতটা সহ্য শক্তি আছে তোর মধ্যে? কি করব? ও তো একটা পাগলি, না বুঝে আমায় ভুল বুঝে। তাই বলে কি ওকে ছেড়ে দিব? এক ভুল আমি দুবার করি না, ওকে ছাড়া অসম্ভব। একটা সময় ঠিক বুঝবে। ফারজানা অয়নের কথাতে বেশ বিরক্ত হলো। চরম বিরক্তি নিয়ে ফারজানা হনহন করে চলে যায় অয়নের রুম থেকে। ফারজানা চলে যেতেই অয়ন ব্যালকনিতে চলে আসে। ক্লাব থেকে অয়ন চলে যেতেই ঈশা চোখ মুছে ফেলল। আবিরের দিকে ঘৃণ্য দৃষ্টিপাত করলো সে। আবির ঈশার দিকে এগিয়ে এসে কর্কশ গলায় বলে উঠল, এসব প্ল্যান করে এসেছো তাই না অয়ন? তোমার কি হয় আমি বুঝি না ভেবেছো রাস্তার মেয়ের মতো যাকে পাস তাকে কাছে? আবিরকে অবাক করে দিয়ে থামিয়ে দিল ঈশা ঠাস ঠাস। ব্লাডি রাস্কেল, তোর মন মানসিকতা যে কোন লেভেলের তা আমি অনেক আগে থেকেই জানতাম। ভেবেছিস কি আমি প্রপার রিসার্চ না করেই তোর কথা মতো এখানে এসেছি? আমি এখানে এই জন্য এসেছি, তার কারণ আমি দেখতে চেয়েছি অয়ন আমাকে সত্যিই ভালোবাসে কিনা। জানিস, আমি ওকে একটিবারের জন্য বলি নাই কিছু। হৃদয়ের টান বলে কথা আছে।
ছুটে চলে আসে আমার কাছে। উপস, ভুল করেছি, আমি তোকে আরেকটু মার খেতে দেওয়া উচিত ছিল, তাহলে দ্বিতীয়বার আর আমায় ছোট করে কিছু বলার সাহস পেতিস না। মানে হলো অয়নকেও আমি পাগলের মতো ভালোবাসি, কিন্তু এটা করার জাস্ট একটা কারণের জন্য। আমি ওর কাছে নিজেকে প্রকাশ করতে পারছি না। যদি কারণটা মিথ্যে প্রমাণ হয় তবে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আর তোর সাথে এইসব নাটক এই জন্যই করেছি যাতে করে অয়ন কষ্ট পায়। জানিস, সোনাকে যতটা পোড়াবি ততটা খাঁটি হবে। কাকে কি বলছি, তোর মতো মাথা মোটা এসব বুঝবে না। ফারদান আমার সামনে ভুল করেও আসার সাহস করিস না। অয়ন তো কিছুই না, ওর থেকেও 1000 গুণ বেশি ডেঞ্জারাস আমি। গট ইট? ঈশা হন হন করে ক্লাব থেকে বেরিয়ে গেল। আবিরও তার সব বন্ধুরা থ হয়ে দাঁড়িয়ে রইল। কারো মুখে কোনো শব্দ নেই। ঈশা কি করে গেল তা কারোর বোধগম্য হলো না। ঈশা যাবার কয়েক মিনিট পর আবিরকে উদ্দেশ্য করে তার বন্ধু বলল। আবির গালে হাত রেখে রহস্যময় হাসি দিয়ে বলল, প্ল্যানের মতো হয়নি তো কি হয়েছে, এরকম থেকেও মারাত্মক প্ল্যান বানিয়ে ফেলেছি। আজকে ব্যবহারের ফলাফল কি হতে পারে ঈশাকে তা হাড়ে হাড়ে টের পাওয়াবো আমি। ঈশা রিকশায় বসে ফোনটা বের করে একটা নাম্বারে ডায়াল করলো। দু একবার রিং হতেই কলটা পিক করা হলো। ঈশা ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, ডকুমেন্টসটা কি আমি আদৌ পাবো? ওপার থেকে মৃদু কণ্ঠে কেউ বলতে লাগলো, হ্যাঁ, আসলে আজ আমাদের বেবিটা অসুস্থ হয়ে পড়েছে, তাই ওকে নিয়ে ডক্টরের কাছে এসেছি। এই জন্যই আমি আসতে পারিনি। সরি, কাল দেখা করব। জাস্ট শাট আপ, ওকে? কাল কাল করে আমার মাথা খারাপ করে দিচ্ছ তুমি। দিনের পর দিন লোকটাকে আঘাত করতে করতে আমি ক্লান্ত। বেঁচে থাকার ইচ্ছেটুকু এবার হারাতে বসেছি। যদি সত্যি সত্যি কাল আমার সাথে দেখা না করো তো তার পরিণাম তোমার জন্য খুব একটা ভালো হবে না। রাখছি আমি। কথাটা শেষ করতেই কলটা কেটে দিল ঈশা। এতটা বিরক্তি লাগছে যা বলে বোঝানোর মতো নয়। ঈশা আপন মনে বলতে লাগলো, তুই এমন কেন? ক্লাবের সবার সামনে দুটো চর বসিয়ে দিয়ে বলতে পারতিস তো আমাকে ভালোবাসিস। জোর করে ওখান থেকে নিয়ে আসতে পারতিস তো। তা না করে আমার কসম শুনে চুপ করে চলে এলি কেন? মুখটা তো বন্ধ করা যেত। তুই তো সব পারিস। কেন এমনটা সব এলোমেলো হলো সবকিছু? তোকে অপমান করে আমি নিজে কষ্ট পাই। কেন তুই এমন করলি? বারবার ইচ্ছে করে সবকিছু মিথ্যে ভেবে তোর বুকে মাথা রেখে বাকিটা পথ চলতে, কিন্তু পারছি না নিজের মনকে বোঝাতে। সকালে ঈশা অফিসে এসে নিজের ডেস্কে বসে কম্পিউটার ওপেন করে কাজ করতে লাগলো। শুধু কাজ না, অপেক্ষা করছে অয়নের আসার। ঈশা বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছে অয়ন এলো কিনা। কাজে মন বসাতে ব্যর্থ হচ্ছে বারংবার। অপেক্ষার এক একটি প্রহর বড্ড যন্ত্রণাময়। ঈশা আর অপেক্ষা করতে পারল না। ঈশা দেখতে পেল অয়নের সেক্রেটারি মিস্টার গোমস কেবিনের দিকে যাচ্ছে। ঈশা ডেস্ক থেকে উঠে কেবিনের সামনে গিয়ে মিস্টার গোমসকে উদ্দেশ্য করে বলল, মিস্টার গোমস, অয়ন স্যার কি আজ আসবে না অফিসে? মিস্টার গোমস সাধারণ ভঙ্গিমায় জবাব দিল, না স্যার আজকে আসবে না। মিস্টার গোমসের উত্তর শুনে ঈশার মন খারাপ হয়ে গেল। ঈশার মিস্টার গোমসকে আবারও প্রশ্ন করে বসলো, আচ্ছা উনি কেন আসবেন না? শরীর ঠিক আছে তো? তা তো বলতে পারবো না ম্যাম, তবে স্যারের ব্যক্তিগত ব্যাপারের সম্পর্কে তিনি কাউকে কিছু বলেন না। জানি সেটা। আচ্ছা কবে আসবেন তা কি জানেন? জি না ম্যাম, স্যার ডিস্টার্ব মাইন্ডে আছে। এত প্রশ্ন করলে উনি রাগ করবেন, তাই জিজ্ঞেস করি নাই। ও আচ্ছা, ধন্যবাদ। ঈশা মন খারাপ করে নিজের ডেস্কে এসে বসে পড়ল। ডেস্কে বসে ভাবছি ঈশা হয়তো তার অপমানের জন্য অয়ন আসেনি। অয়নকে না দেখলে তো তার মনের তৃষ্ণা মিটিবে না। কি করা যায়? আর মনে ভাবছি ঈশা না, অয়নের বাসায় যেতে হবে। তা না হলে এই ছেলে আসবে না। অনেক রাগী, বদ মেজাজি, অভিমানী, ঘাটতেরা লোক একটা। যা চাই তাই পেতে হবে। অভিমান করলে তো হয়েছে, কারোর কথাই শোনে না সে। কথাগুলো ভাবতে ঈশার ফোনে একটা মেসেজ চলে আসে। ঈশা ফোনটা হাতে নিয়ে দেখে কাল রাতে তার সাথে কথা বলেছে সেই মেসেজ করেছে। ঈশা ফোনটা হাতে নিয়ে দেখে কাল রাতে যার সাথে কথা বলেছে সেই মেসেজ করেছে। মেসেজটা আসতেই গলার হাস্যোজ্জ্বল চেহারাটা কালো হয়ে যায়। মেসেজে একটা অ্যাড্রেস ছিল আর লেখা ছিল বিকেল 4টায়। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলল। আল্লাহ যেন সব ঠিক করে দেওয়ার এটাই তার শেষ আশা। বিকেল 4টার দিকে ঈশা অফিস থেকে বেরিয়ে চলে যায় মেসেজের দেয়া অ্যাড্রেস অনুযায়ী। অনেক আগে থেকেই একটা লোক তার জন্য অপেক্ষা করছে।
ঈশা সেই লোকটিকে দূর থেকে দেখেই চিনতে পেরে যায়। এর আগেও তাদের দেখা হয়েছে। ঈশাকে দেখতে পেয়ে সেই মানুষটি ঈশার দিকে এগিয়ে আসে। ঈশা তাকে সরাসরি প্রশ্ন করে ফেলল, এনেছো ওইসব? আমি কি করে তোমার কথা বিশ্বাস করব? ওইসব তো মিথ্যেও হতে পারে। আমার কাছে কল রেকর্ডও আছে, তাও একদম নতুন, কিছুদিন আগে কথা হয়েছে। সেটা চলবে? এর থেকেও বেশি কিছুর প্রয়োজন আমার, তবেই বিশ্বাস করব আমি। আচ্ছা, তুমি তো একজন নারী, একজন নারীর কাছে তার সম্মানের চেয়ে বড় আর কি হতে পারে? এখন বলো তো, একজন নারীর নিজের সবচেয়ে দামি জিনিস তার সম্মান নিয়ে কি মিথ্যা বলতে পারে? বিশ্বাস করো, আমি নিজের জন্য কিচ্ছু চাই না, শুধু আমার। জানি, আমি আর বলতে হবে না। এইবার দাও, আমি দেখতে চাই। এতক্ষণ ঈশা যার সাথে কথা বলেছে সে হলো হৃদিতা। হৃদিতা ঈশার হাতে একটা ফাইল দিল। ঈশা ফাইলটা খুলতেই দেখতে পেল কিছু আপত্তিকর ছবি। ঈশা একটু অবাক হলো। একে একে সবগুলো পিক দেখলো সে। সবগুলোতে অয়ন আর হৃদিতাকে বেশ খোলামেলা দেখা যাচ্ছে। ঈশা পিক দেখা শেষ করে পরের পাতা উল্টে দেখলো একটা প্রেগন্যান্সি রিপোর্ট। এই রিপোর্টটা ঈশাকে বাকরুদ্ধ করে দিল। রিপোর্ট কার্ডে পিতা হিসেবে অয়নের সাইন। ঈশার চোখ জোড়া ছলছল জলে সিক্ত। ঈশাকে উদ্দেশ্য করে হৃদিতা বলল, দেখছো ঈশা, আমি কোনো মিথ্যা বলি নাই। নয়ন সত্যি আমার বাচ্চার বাবা। প্রয়োজন শেষ হয়ে যাওয়াতে ও বদলে গেছে। ঈশা হৃদিতার কথা শুনে মৃদু হেসে ফেলল। ঈশার এই হাসির কারণ হৃদিতার কাছে অজানা। হৃদিতা কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার দিকে। ঈশা ফাইলটা বন্ধ করতে করতে বলল, আরে থুর, তোমাকে আমি বলেছি পাকা প্রমাণ দিতে, যাতে করে অয়ন চৌধুরীর চোখের সামনে গিয়ে আমি বলতে পারি যে অন্যের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করার আগে নিজের চরিত্র ঠিক করতে আরো অনেক হিসাব নিতে হবে আমায়। কিন্তু এই প্রমাণগুলো অয়ন দেখলে হেসে উড়িয়ে দেবে, এগুলোর কোনো মূল্য নেই। ঈশা কথা শেষ করতেই হৃদিতার হাতে ফাইলগুলো তুলে দিয়ে মুখ ভেঙচি কেটে চলে যেতে লাগলো। হৃদিতা ছলছল চোখে ঈশার পিছন দিকে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলল, ঈশা, বিশ্বাস করো আমায়, আমি কোনো মিথ্যা বলছি না, সব সত্যি করে বলছি আমি। আমার এই অসময়ে আর কেউ না হোক, তুমি আমার পাশে থাকো প্লিজ। ঈশা একটু থেমে দাঁড়িয়ে পড়ল। এই মেয়েটা যদি সত্যি বলে থাকে তবে আমার উচিত ওর সাহায্য করা, আর যদি এই মেয়ে মিথ্যে বলে থাকে তো ওর অবস্থা আমি। কিন্তু এই মেয়ের কথাগুলো আমার বিশ্বাস করতে মন চায় না। বারবার মনে হচ্ছে এর প্রতিটা কথাই মিথ্যে, মিথ্যে দিয়ে গাথা অয়নের সাথে ওর প্রেমের গল্প। একটা তো উপায় আছে সত্যিটা প্রমাণ করার, কিন্তু সেই উপায়টা কি? আনমনে কথাগুলো ভাবছে ঈশা। ঈশাকে থমকে যেতে দেখে মনে মনে আনন্দিত হলো হৃদিতা। হৃদিতা ভাবছে ঈশা হয়তো তার কথা বিশ্বাস করেছে। হৃদিতা ঈশার দিকে একটু এগোতেই ঈশা মুখ ঘুরিয়ে তার মুখোমুখি দাঁড়ায়। ঈশা হৃদিতাকে উদ্দেশ্য করে ভীষণ শান্ত গলায় বলল, আচ্ছা, তোমার কথাগুলো সত্যি আমি বিশ্বাস করলাম, আর আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু একটা শর্ত আছে আমার, আর আমার শর্তে তোমাকে রাজি হতে হবে, তবে আমি তোমাকে সাহায্য করব। ঈশার কথাগুলো হৃদিতার মনের মধ্যে ঝড় তুলে দিল। এই তো সব ঠিক হয়ে যাচ্ছিল, তবে এখন কেন ঈশা আবার শর্ত জুড়ে দিল? কি শর্ত? হৃদিতা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল। ঈশা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জবাব দিল, আরে তেমন কিছু না, আমার ডিএনএ টেস্টের রিপোর্ট লাগবে, যেখানে স্পষ্ট প্রমাণ হবে যে তোমার সন্তান অয়নের সন্তান। একবার প্রমাণ হয়ে যাক, তারপর দেখো কি কি করতে পারে এই ঈশা। ডিএনএ টেস্ট? সেটার কি প্রয়োজন? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? একদমই না। তোমার কথা বিশ্বাস করে আমি অয়নকে আর আঘাত দিতে চাই না। তবে যদি সত্যি হয় রিপোর্ট, তাহলে অয়ন তার জন্য শাস্তি পাবে। ওকে, এই নাও তোমার ডিএনএ টেস্টের রিপোর্ট, দেখো কি আছে এতে। কথা শেষ করতেই হৃদিতা ফাইল থেকে ডিএনএ টেস্টের রিপোর্টটা ঈশার হাতে তুলে দিতেই ঈশা রিপোর্ট কার্ডটা ছিঁড়ে ফেলল। হৃদিতা ঈশার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এটা কি করলো ঈশা, ভাবাচ্ছে তাকে। হৃদিতার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল ঈশা, এটাতে হবে না, আমি নিজে টেস্ট করাবো। মানেটা হলো আমার সাথে এক্ষুনি তোমার হসপিটালে যেতে হবে, ডিএনএ টেস্ট করাতে হবে এই বাচ্চার, রিপোর্ট বলবে বাকি কথা। রাজি তো তুমি? হৃদিতা নিশ্চুপ হয়ে যায়। কি বলবে ভেবে পাচ্ছি না সে। ঈশা তো টেস্ট করালে সত্যিটা জেনে যাবে, তখন কি হবে? হৃদিতা একটু চুপ করে ঈশাকে উদ্দেশ্য করে বলল, চলো। মিস্টার গোমসকে কল করে ভীষণ বিচলিত অয়ন।
মিস্টার গোমসের থেকে ঈশার খবর জানতেই উনি অয়নকে বলল ঈশা চলে গেছে অনেক আগেই। অয়ন কথাটা শুনে বিচলিত হয়ে যায়। অয়ন ফোনটা রেখে আনমনে চিন্তা করতে লাগলো। অয়ন ঈশাকে আবির আবার ডেকে নিল না তো? জেদ করে ও আবার আবিরের কোনো খারাপ চালে ফেসে গেল না তো? ওই আবিরের তো চরিত্রও ভালো না। জোর করে যদি ঈশার উপর, ঈশার তো এসব পছন্দ নয়। আমি কি যাব ঈশার খোঁজে নাকি যাব না? ঈশা তো আমায় দেখতে পেলে আবারও অপমান করবে। করুক অপমান, আমি সহ্য করে নিব, তবু ঈশার ক্ষতি হতে দিব না। অয়ন গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। ঈশার ফোনে জিপিএস ছিল, তাই ঈশাকে খুঁজে বের করতে বেগ পেতে হয় না অয়নের। অয়ন গাড়ির জিপিএস ট্র্যাকিং অন করে গাড়ি স্টার্ট করলো। ঈশা রিদিতাকে ডক্টরের চেম্বারে রেখে বাইরে চলে আসে। রিপোর্ট রেডি করতে বেশি টাইম লাগে না। ঈশা বাহিরে বসে অপেক্ষা করছে। কিছু সময় পর ডক্টর ঈশাকে ডেকে পাঠায়। ঈশার মনের মধ্যে অজানা ভয় নিয়ে চেম্বারে প্রবেশ করলো। সত্যি যদি অয়ন রিদিতার বাচ্চার বাবা হয়, তবে এই জীবনে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করার মতো ক্ষমতা আমার হবে না। চেম্বারে ঢুকতেই ঈশা দেখতে পেল ডক্টর রিপোর্ট চেক করছে। ঈশা তার সামনে বসে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলতে লাগলো, ডক্টর, রিপোর্ট কি পজিটিভ? ডক্টর মৃদু কণ্ঠে বলল, জি, অয়ন হলো রিদিকার সন্তানের বাবা। কথাটা ঈশার কানে পৌঁছতেই তার চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রিদিতা মনে মনে যে বড্ড খুশি হয়েছে তা তার চোখ দেখলেই বোঝা যায়। ঈশা চোখ মুছে ফেলল। রিদিতা ঈশাকে উদ্দেশ্য করে বলল, আমি বলেছিলাম তোমায়, কিন্তু তুমি আমার কথা। ঠাস ঠাস সম্পূর্ণ কথা বলার সুযোগ ঈশা দিল না। তার আগেই সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল রিদিতার গালে। রিদিতা এই থাপ্পড়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। রিদিতা থাপ্পড় খেয়ে একদম নিশ্চুপ হয়ে যায়। ঈশা রিদিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার চোখের জল এই রিপোর্ট দেখে আসেনি। আমার চোখে জল এসেছে এটা দেখে যে যেই মানুষটা তোকে এতটা সময় পাগলের মতো ভালোবাসতো, বিশ্বাস করত, আজ তুই সেই মানুষটির নামে এত বড় মিথ্যা বলে সবার সামনে তাকে ছোট করছিস। লজ্জা করে না তোর? ইচ্ছে করছে তোকে। ঈশা কোনো কথা না বলে রিদিতার চুলগুলো ধরে রিদিতার গালে চড় বসিয়ে দিতে লাগলো। ঈশা অতিরিক্ত রাগে গজগজ করতে করতে বলছে রিদিতাকে উদ্দেশ্য করে, তোর একটা কথার বিনিময়ে অয়নকে অনেক আঘাত করে ফেলেছি আমি। কেন এই নোংরা খেলা খেলেছিস তুই? ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? যা যা বলবি তাই তাই বিশ্বাস করব? বোকা তুই। আমি জানতাম তুই কোন চাল ঠিক চালবি, তাই তোকে এখানে এনেছি। যে ডক্টরকে তুই কিনতে চেয়েছিস জানিস কে সে? আমার বান্ধবী। ও তো আমায় বলেই দিয়েছে সব। তোকে তো ইচ্ছে করছে মেরে ফেলি আমি। ঈশা রিদিতাকে আঘাত করেই চলল। ঈশার বান্ধবী মিলি দৌড়ে এসে ঈশাকে শান্ত করার চেষ্টা করলো। মিলি, ছাড় বলছি আমায়। আমার মাথায় রক্ত উঠে গেছে, ছেড়ে দে আমায়। ঈশা, একটু শান্ত হয়ে যা প্লিজ, ওকে ছেড়ে দে। এত বড় পাপ করে এমনি এমনি রেহাই পেয়ে যাবে? ইম্পসিবল। ঈশা পুলিশকে কল করে। পুলিশ আসার পর ঈশা রিদিতাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ রিদিতাকে নিয়ে যেতে ঈশা মিলিকে উদ্দেশ্য করে বলল, আজ তুই না থাকলে আমি কখনো সত্যিটা জানতে পারতাম না। অনেক ধন্যবাদ তোকে। আরে দূর, এটা আমার দায়িত্ব ছিল। এখন বল সামনে কি করবি? ঈশা মুচকি হেসে জবাব দিল, আর করব, অয়নের জীবনটা টানা টানা করে দিব আর কি। অয়ন জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে এগোচ্ছে। হঠাৎ করে অয়ন দেখতে পেল যে জিপিএস কাজ করছে না। ঈশার ফোন কোনো সিগন্যাল দিচ্ছে না। অয়ন লাস্ট লোকেশন অনুযায়ী চলতে লাগলো। শেষ সিগন্যাল এসেছে হাসপাতাল থেকে। অয়ন হাসপাতালের সামনে গাড়ি পার্ক করলো। গাড়ি থেকে নেমে হসপিটালের ভিতরে এসে অয়ন ঈশাকে খুঁজতে লাগলো। অয়ন একজন নার্সকে ঈশার ছবি দেখিয়ে বলল, আচ্ছা, আপনি কি এই মেয়েকে এখানে দেখেছেন? নার্স ভালো করে ছবিটা দেখে অয়নকে জানালো। না। অয়ন উত্তরটা শুনে মুখটা মলিন করে আবারও খুঁজতে লাগলো ঈশাকে। অয়ন ঈশাকে খুঁজছে এমন সময় অয়নের ফোনে ইফতির কল চলে আসে। অয়ন কলটা পিক করতেই, অয়ন, তুই কোথায় আছিস এখন? কেন, কি হয়েছে? রিদিতাকে পুলিশ নিয়ে গেছে। ঈশাকে আবির নামে একজন খুঁজতে এসেছে অফিসে। আবির একা না, ওর সাথে অনেকগুলো ছেলেও ছিল। একজন আরেকজনের সাথে কথা বলছিল। ওরা একটা ঠিকানা নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। ইফতি ভাই, বল কি ছিল সেই ঠিকা? একটু মনে করে বল প্লিজ, আমার ভয় হচ্ছে ভীষণ। আরে গ্রিন প্যালেসের পরে যে একটি নাইট ক্লাব আছে না, আরে কি যেন নাম। অয়ন ফোনটা কেটে দিল। যা বোঝার তা বোঝা হয়ে গেছে। অয়ন গাড়ি নিয়ে দ্রুত গতিতে ড্রাইভ করতে লাগলো। অয়ন মনে মনে ভাবছে
আজ আবির যদি ঈশার সাথে একটুও মিসবিহেভ করে তো ওকে শেষ করে ফেলবো আমি। অয়ন গাড়ি নিয়ে নাইট ক্লাবে পৌঁছতেই দেখতে পেল কেউ নেই এখানে। মনে হচ্ছে সব কি বন্ধ। অয়ন ক্লাবে ঢুকতেই দেখতে পেল একজন লোক বসে আছে। অয়নকে দেখতে পেয়ে লোকটা অয়নকে উদ্দেশ্য করে বলল, এই কাকে চাই? অয়ন কোনো কথা না বলে ওই লোকটার দিকে এগিয়ে আসলো। লোকটি বসা থেকে উঠে দাঁড়িয়ে অয়নকে আবারও জিজ্ঞাসা করলো, কি চাই তোর? তোর বন্ধু আবিরকে চাই। কোথায় আছে জানোয়ারটা, বল আমায়। মানে তোর জীবনের কি প্রতি কোনো মায়া নেই? ভালো চাইলে কেটে পড়। অয়ন লোকটির কথা শুনে তাচ্ছিল্য করে হাসি দিল। অয়ন লোকটার শার্টের কলার চেপে ধরে থুতনির নিচের দিকে নিজের গানটা চেপে ধরলো। লোকটা ভয়ে কাবু হয়ে কাপা কাপা গলায় বলতে লাগলো, আবির উপরে আছে, প্লিজ আমায় কিছু করবেন না। অয়ন লোকটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে উপরে চলে আসে। উপরে আসতেই অয়ন যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অয়ন দেখতে পায় আবির মাদক আসক্ত অবস্থায় একটা মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় রয়েছে। অয়নকে আচমকা দেখতে পেয়ে আবির বেশ শঙ্কিত হয়ে যায়। আবির অয়নকে উদ্দেশ্য করে বলে, এখানে কি চাস তুই? কি জন্য এসেছিস এখানে? অয়ন আবিরের কোনো কথার জবাব না দিয়ে ছলছল চোখে দৌড়ে আবিরের কাছে গিয়ে আবিরের গলায় চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, ঈশা কোথায়? আবির অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়নের দিকে। এ কি বলছে অয়ন? ঈশা কোথায় তা আমি জানবো কি করে? আবির কিছু বলতে যাবে এমন সময় অয়ন আবিরের মুখের মধ্যে গানটা চেপে ধরে রাগে ফিসফিসিয়ে বলল, যদি মিথ্যা বলিস তবে যে কি কি হতে পারে আশা করি জানা আছে তোর। আবির ভয়ে কাঁপছে। কাপা কাপা গলায় বলল আবির, বিশ্বাস করো অয়ন, আমি ঈশার সম্পর্কে কিছুই জানি না। আমি ওকে খুঁজতে গিয়েছিলাম ঠিক, তবে পাইনি ওকে। বিশ্বাস করো, আর কোনো দিন ঈশার দিকে তাকাবো না, ওর কোনো ক্ষতি করার চেষ্টাও করব না আমি। ক্ষমা করে দিও। আবিরের কথা অয়নের কতটুকু বিশ্বাস হয়েছে তা আবির জানে না। তবে অয়ন আর কিছু না বলে আবারও আবিরকে আঘাত করতে লাগলো। কিছু সময় মারপিটের পর অয়ন আবিরকে উদ্দেশ্য করে বলল, ঈশার কিছু হলে তোদের সব কয়টাকে কুকুরের মতো মারবো। দোয়া কর ঈশা যেন ঠিক থাকে। কথাটা বলে অয়ন ক্লাব থেকে বেরিয়ে যায়। বুকের মধ্যে অদ্ভুত এক ব্যথা অনুভব করছে অয়ন। অয়ন গাড়ি ড্রাইভ করে আর ঈশার কথা ভাবছে। কোথায় আছে? ঠিক আছে তো? ওর কোনো বিপদ হলো না তো? বারবার ঈশাকে নিয়ে নানান রকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। অয়ন কিছু দূর যেতেই হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। অয়ন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো ফারজানা কল করেছে। অয়ন কলটা পিক করলো না। অয়ন আবারও দেখলো কল এসেছে তার ফোনে, তবে এই কলটা ফারজানার না, তার বাবা করেছেন। অয়ন কলটা পিক করতেই তার বাবা ভীষণ কর্কশ গলায় বলল, কোথায় যাচ্ছিস তুই? এক্ষুনি বাসায় আয়। বা অয়নকে কিছু বলার সুযোগ দিল না তার বাবা। মুখের উপর কলটা কেটে দিলেন উনি। অয়ন কিছুটা বাধ্য হয়ে বাসার দিকে গাড়িটা ঘুরিয়ে নিল। অয়ন গাড়িটা দ্রুত ড্রাইভ করে বাসায় চলে আসে। কি জন্য বাবা ডেকেছে তা দেখার পর আবার বেরিয়ে যাবে সে। অয়ন বাসার সামনে গাড়িটা পার্ক করে বাড়ির মধ্যে ঢুকতেই দেখতে পেল ঈশা সোফায় বসে আছে আর সবাই গল্প করছে। ঈশাও হাসাহাসি করছে। অয়ন ঈশাকে দেখতে পেয়ে থ হয়ে যায়। পাথরের মতো দরজায় হেল দিয়ে দাঁড়িয়ে রইল সে। ঈশা হঠাৎ করে অয়নকে এমন অদ্ভুত ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। অয়নের ছলছল চোখ জোড়া প্রকাশ করছে তার মনের মধ্যে থাকা ভয় আর ভালোবাসা। ঈশা অয়নকে দেখতে পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। অয়নের দিকে দুপা এগোতেই অয়ন বেশ ঝড়ের বেগে ঈশার দিকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। ঈশা একটু অবাক হয়ে যায় অয়নের এমন ব্যবহারে। কি হয়েছে ওর? মনে হচ্ছে এতক্ষণ ভয় পেয়েছিল ভীষণ। ঈশা অয়নকে উদ্দেশ্য করে মৃদু গলায় বলল, কি হয়েছে? কি জন্য ভয় পাচ্ছ তুমি? কোথায় ছিলে বিকেল থেকে? আমি পাগলের মতো খুঁজেছি। বুঝবে না এসব? জানো তো অপমান করতে। আবির আসলে যে কি ওই। চুপ করো। ওই আবির যেমনই হোক, আমার সমস্যা কি? আমার সমস্যা তো তোমাকে নিয়ে। তুমি ঠিক থাকলেই চলবে। ঈশা শক্ত করে জড়িয়ে ধরে আছে অয়নকে। অয়ন ঈশার হাত জোড়া আলতো করে ছাড়িয়ে নিয়ে বলল, আপনাকে ভালোবাসা বারণ। কেন? আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন, এটাই তার কারণ। উফ রে, আর আপনি তো আমায় অনেক সুখ দিয়েছেন, তাই না? তাই আপনার করা লাগবে না। অনেকেই আছে লাইনে, পাত্তা দিচ্ছি না। কি? বিয়ে তো আমি তোমায়ই করব, আর সবকিছুর শোধ তুলব। ঈশা আর অয়ন একসাথে বাড়ির ভিতরে চলে আসে। ঈশা আর অয়নের খুশিতে তাদের বিয়ে ঠিক করা হলো। আসল ভালোবাসায় পূর্ণতা চাই।
আর এই ভালোবাসা তো পূর্ণতা পাওয়ারই ছিল। প্রীতিতা জেল থেকে বেরিয়ে যায় ঠিক, তবে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আবিরেরও তেমন কোনো খোঁজ অয়ন বা ঈশা রাখেনি, আসলে রাখার কোনো প্রয়োজনই পড়েনি। ভুল বোঝাবুঝি সৃষ্টি তখনই হয় যখন মানুষ নিজের জায়গা থেকে অন্যকে বিচার করে। অয়ন অতীতের কথা ভুলে নতুন করে জীবন গুছিয়ে নিল। অতঃপর আর কি, বিয়ের পরের ভালোবাসা, রাগ ঝগড়া আর ভালোবাসার খুনসুটি করেই সুখে দিন কাটতে লাগলো অয়ন আর ঈশার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।